নিজের প্রেমিকের সাথে সৎ বোনের বিয়ে হতে দেখছে অষ্টদশী মেয়েটি। তার দুই নেত্র পল্লব থেকে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রুজল। বিয়েতে আমন্ত্রিত মেহমান বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে। কেউ হয়তো ভাবছে বিয়ের মতো আনন্দময় একটি অনুষ্ঠানে মেয়েটি কাঁদছে কেন। আবার কেউ হয়তো মেয়েটির চেহারার ক্ষত আর কালছিটে দাগের জন্য আর চোখে তাকিয়ে আছে। ক্ষত আর কালছিটে দাগগুলো থাকারই কথা। সৎ ভাইয়ের হাতে কম মার তো আর কপালে জুটেনি, কিন্তু বাইরের ক্ষতগুলো অপেক্ষা বন্যার হৃদয়ের ভিতরের ক্ষতটা যে কত গভীর। লহমায় তার প্রেমিক অন্য কারো হয়ে গেল। স্বভাব এখন তার সৎগুণ জুয়ের পর। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বন্যার। অমানিশা রাত, চারিদিকে ঘোর অন্ধকার। নিস্তব্ধ গম্ভীর রাতে দোতলা বাড়ির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বন্যা। তার দৃষ্টি সুদূর অন্তরিক্ষে স্থির। চোখের কার্নিশ বেয়ে ফোঁটা ফোঁটা উষ্ণ তরল গড়িয়ে পড়ে। তুমি এই সময় ছাদে কি করছো? কণ্ঠস্বর কানে পৌঁছানো মাত্রই চমকে ওঠে বন্যা। পিছন ফিরে স্বভাবকে দেখতে পায়। তার পরনে এখনো বিয়ের শেরওয়ানি, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। বন্যা তার মুখের দিকে তাকিয়ে ভাবে তার তো চোখ মুখের অবস্থা এমন হওয়ার কথা না, উল্টে খুশি হওয়ার কথা। যতই হোক আজ তার বিয়ে হয়েছে, সে যা চেয়েছে তাই তো হয়েছে। আজ স্বভাব আর জুয়ের কাবিন পড়ানো হয়েছে। জুইকে নিয়ে যাওয়া হয়নি, আর স্বভাবকেও যেতে দেওয়া হয়নি। বন্যাদের বাড়িতেই তাদের বাসর ঘর সাজানো হয়েছে। স্বভাব পুনরায় তার প্রশ্ন ছুড়ে দেয় বন্যার দিকে। বন্যা, এত রাতে ছাদে কি করছো? বন্যার স্তম্ভিত ফেরে ছোট্ট করে একটা শ্বাস ফেলে বললে, এই প্রশ্ন তো আমার করার কথা। আজ তোমার বাসর রাত, অথচ তুমি তোমার বউ ঘরে রেখে ছাদে চলে এসেছো। বন্যা প্রশ্ন সূচক দৃষ্টিতে স্বভাবের দিকে তাকায়। স্বভাব কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করা শুরু করে। সে কিভাবে বন্যাকে বোঝাবে যে এই বিয়ে সে মানতেই পারছে না। অবশ্য না মেনেও কোনো লাভ নেই, এটাই তাদের নিয়তি। বন্যা স্বভাবকে আমতা আমতা করতে দেখে কথা ঘুরানোর চেষ্টা করে। একটা তপ্ত শ্বাস ছেড়ে বলতে শুরু করে, জুই এখন তোমার স্ত্রী। স্বভাব, জুইকে বিয়ে যখন করেই নিয়েছো, স্ত্রীর মর্যাদা দিতে কি সমস্যা? ভালো থেকো নিজের স্ত্রীকে নিয়ে। ভুলে যাও বন্যা নামের কেউ তোমার জীবনে ছিল। শেষ কথাটুকু বলতে বন্যার কণ্ঠ কেঁপে ওঠে। স্বভাবের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই বন্যা সেই স্থান ত্যাগে উদ্যত হয়। দুই কদম গিয়ে আবার পিছন ফিরে তাকায়। কাপা কাপা গলায় বলে, ভালোবাসার সাহস যেভাবে দেখিয়েছিলে, ভালোবাসাকে নিজের করার জন্য যদি একটু সাহস দেখাতে, তবে আজ হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতে পারত। বন্যা নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। স্বভাব তার যাওয়ার পানি তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। বন্যার বলা কথাটা ভুল নয়। স্বভাব চাইলেই আজকের গল্পটা অন্যরকম করতে পারত, কিন্তু সে অপারক। সারা রাত এপাশ ওপাশ করে ভোরবেলায় বন্যার চোখে ঘুম ধরা দেয়, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হয়নি। সৎ মায়ের কর্কশ কণ্ঠস্বর কানে যেতে দ্রুত বিছানা ছাড়ে সে। ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার কপালেই ভাঁজ পড়ে। বিয়ে তো কাল হয়ে গেল, তাহলে আজ আবার এত আয়োজন কিসের? সেই মুহূর্তেই তার সামনে এসে দাঁড়ায় তার বাবা বারেক সাহেব। বন্যাকে দেখে তার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেন বারেক সাহেব। যা, এটা পরে তৈরি হয়ে নে। বন্যা কাপা কাপা হাতে শপিং ব্যাগটা হাতে নিয়ে দেখে ভেতরে একটা লাল জামদানি শাড়ি। কিন্তু এই শাড়ি তাকে কেন পরতে বলা হচ্ছে তা বন্যার মাথায় ঢুকলো না। বারেক সাহেব বন্যাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে তেতে ওঠেন। বন্যা কি করবে ভেবেই পায় না। বাবাকে রাখতে দেখে সে আর কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকেই পা বাড়ায়। ঘর যাওয়ার জন্য পিছনে ফিরতেই সৎ ভাই জায়ানকেই দেখতে পায়। বন্যা মাথা নিচু করে জায়ানকে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে বারেক সাহেব আজ মহা খুশি। মেয়ের নামের এই বোঝা এবার তার ঘাড় থেকে নামবে বলে কথা। জায়ান বাবার দিকে ব্রুক উচকে তাকিয়ে বলে, বাবা, ওর বিয়ে দেবে ভালো কথা, কিন্তু তাই বলে। জায়ান তার কথা শেষ করতেই পারে না। তার আগেই বারেক সাহেব বলতে শুরু করেন, যা হচ্ছে হতে দে তো, যত তাড়াতাড়ি আপদ বিদায় হবে ততই ভালো। বন্যা নিজের ঘরে প্রবেশ করে দেখে সেখানে আগে থেকেই জুই এসে দাঁড়িয়ে আছে। বন্যাকে ঘরে আসতে দেখেই জুই মুখে বাঁকা হাসির রেখা টানে। বন্যার দিকে এগিয়ে যায়। কিরে, খুব শখ ছিল না সাভারের বউ ঘর? বামন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলি, চাঁদ তো পেলি না, উল্টে বুড়ো বর কপালে জুটল। কথাটুকু বলেই জুই ঘর কাঁপিয়ে হেসে দেয়। লাল জামদানি শাড়িতে সাজানো হয়েছে বন্যাকে। এক হাত লম্বা ঘোমটা নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসানো হয়েছে তাকে। আর তার পাশে তাদের এলাকারই এক 40 ঊর্ধ্ব মাতব্বর।
বন্যা নীরবে নিজের চোখে জল বিসর্জন দিয়ে যাচ্ছে। কাজী সাহেব তাকে কবুল বলতে বলে সে মূর্তির মতো স্থির বসে থাকে। ওদিকে শাবাব অসহায় দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থাকে। সে চেয়েও পারছে না বন্যার জীবন ধ্বংস হওয়ার থেকে রক্ষা করতে। বিয়ে বন্ধ করো, আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দিব না। এক মেয়েলি কণ্ঠস্বরে বিয়ের আসরে উপস্থিত সকলে মধ্যবয়স্ক মহিলাটির দিকে তাকায়। মহিলাটির পিছনে একজন মধ্যবয়সী পুরুষও রয়েছে। বন্যার কাছে মহিলাটির কণ্ঠস্বর খুব চেনাই লাগলো, বিধায় নিজের হাত দিয়ে ঘোমটা ছাড়িয়ে ফেলল। মানুষটাকে দেখে তার মনে একটু আশার আলো ফুটল। এক ছুটে মহিলাটির কাছে এগিয়ে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। খালামণি, তুমি এসেছো? প্লিজ খালামণি, আমাকে বাঁচাও, এই বিয়ে তুমি ভেঙে দাও। বন্যা আটকা আটকা গলায় কতটুকু বলেই আবার কেঁদে দেয়। প্রায় রাত 12টার কাছাকাছি। ঘুমের ভেতর বন্যা কি যেন বিড়বিড় করছে। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। হঠাৎ ভয়ার্ত কণ্ঠে না শব্দ করি বন্যা লাফিয়ে ওঠে। জড়ো সড়ো হয়ে হাঁটুতে মাথা গুজিয়ে থর থর করে কাঁপতে শুরু করে। আজ আবারও সে একই স্বপ্ন দেখেছে। সে স্বপ্নও বুঝি এতটাই বিভৎসময় হয়। খট শব্দর আওয়াজ করে তার ঘরের জানলা খুলে যায়। বাইরে ঝড় উঠেছে, কাল বৈশাখীর ঝড়। বন্যা ধীর পায়ে নেমে জানলার কাছে এগিয়ে দাঁড়ায়। জানলা দিয়ে আসা ঝড়ো হাওয়ায় তার কোমর সমান চুলগুলো উঠতে থাকে। পরনে তার ছাই রঙা তাঁতের শাড়ি। শাড়িটা তার খালামণির। আজ সে তার খালামণি খালুর সাথে সে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে ঢাকায়। তার খালা খালু নিজের সন্তানিনী, বিধায় বন্যার প্রতি তাদের আলাদা স্নেহ কাজ করে। বন্যার বিপদ জেনে সঙ্গে সঙ্গে সেখানেই উপস্থিত হয়ে যায়। বন্যা এক দৃষ্টিতেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ঝড়ের বেগ কমে গেছে, বৃষ্টি কমেনি। এখনো মুষলধারাতেই বৃষ্টি পড়ছে। বৃষ্টি বন্যার খুব পছন্দ ছিল, কিন্তু এখন তো অপ্রিয়, ভীষণ অপ্রিয়। এমনই এক বর্ষণের রাতে প্রিয় মানুষটি তার সামনেই হাঁটু গেড়ে প্রেম নিবেদন করেছিল। এখন সবই স্মৃতি। হঠাৎ আজ অনেক দিন পর বন্যার বৃষ্টি বিলাসের ইচ্ছে জাগলো। কিছু না ভেবে সোজা ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। 4 তলা বিল্ডিং, বন্যারা থাকে 3 তলায়। ছাদে এসেই বন্যা বেশ বুঝতে পারে বাড়িটা অনেক পুরনো। ছাদের অনেক জায়গায় শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে আছে। ছাদে রেলিং দেওয়া নেই। ততক্ষণে বন্যা বৃষ্টির পানিতে ভিজে একাকার। হুট করে তার মনে এক ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার ইচ্ছে ডানা বাঁধতে শুরু করে। ধীর পায়ে হেঁটে ছাদের শেষ কিনারে চলে আসে। আর এক পা এগোলে হয়তো বন্যা এই ছোট্ট জীবনের আয়ু আরেকটু কমে যাবে। কিন্তু বন্যা সে মন মস্তিষ্ক না যেন পূর্ণ হওয়ার নয়। হঠাৎ এক পুরুষালী কণ্ঠস্বরে বন্যার পুরো শরীর কেঁপে ওঠে। হ্যালো মিস, আরেক পা এগোলে ছাদ থেকে নিচে না, সোজা উপরে চলে যাবেন। উপরে বলতে উপরওয়ালার কাছে। হঠাৎ এক পুরুষালী কণ্ঠে বন্যার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু না ভেবেই কণ্ঠস্বর অনুসরণ করে পিছনে ফিরতেই পা পিছলে পড়ে যেতে নেয়। বন্যাকে বেসামাল দেখে লোকটা তড়িঘড়ি করে এসে এক হাত দিয়ে বন্যার বাম হাত চেপে ধরে, আর অন্য হাত যায় বন্যার কোমরে। আকস্মিক ঘটনায় বন্যা হতভম্ব। নিজেকে সামনে নিতে কিছুটা সময় লেগে যায় তার। যখন নিজের অবস্থান বুঝতে পারে, এক ঝটকায় লোকটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আগে পিছে না দেখে ভোঁ দৌড়ায় পাশে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে লোকটা হাঁ করে বন্যার কার্যক্রম দেখেই গেল। মেয়েটা কোনোভাবেই তাকে ভূত টুট ভেবে নেয়নি তো। নিজেকে আশ্বস্ত করতে লোকটা নিজের 2 হাত দিয়ে নিজের চেহারার গঠন বোঝার চেষ্টা করে। না, তার চেহারা একদম সুন্দর স্বাভাবিক মানুষের মতো। তাহলে মেয়েটা এভাবে তার থেকে ছিটকে পালিয়ে গেল কেন? বৃষ্টির বেগ ততক্ষণেই কমেছে। লোকটা এতক্ষণ ছাদের এক কোনায় বসে আপন খেয়ালে টুকটাক বৃষ্টি পড়াই দেখছিল। যেখানে বসেছিল সেখানে মাথার উপর টিনের ছাউনি থাকায় সে ভিজেই যায়নি, কিন্তু আগন্তুক মেয়েটার হাবভাব তার সুবিধর লাগেনি। তাই তো মেয়েটা যখন ছাদের কিনারে চলে যায়, সেও তার পিছনে গিয়ে দাঁড়ায়, যার জন্য তাকেও বৃষ্টির পানি মাথায় লাগাতে হলো। লোকটা নিজের ডান হাত দিয়ে চুলে পরপর 2 পারে ঝাড়ি দিয়ে বিড়বিড় করে, একটা ধন্যবাদ, অন্তত আমার প্রাপ্য ছিল বৃষ্টিকন্যা। গ্রীষ্মকাল বন্যার খুব অপ্রিয়। এই সময় একদিকে যেমন গরম পড়ে, তেমনি অন্যদিকে সময় অসময়ে কাল বৈশাখী ঝড়ের অত্যাচার। এই তো আজ সে তার খালু মহাজন সাহেবের সাথে মিলিয়েছিল জামা কাপড় কিনতে। আসার পথে মহাজন সাহেব বলেছেন তার জরুরি কাজে অফিসে যেতে হবে।
বাসার সামনে বন্যাকে নামিয়ে দিয়ে তিনি রিক্সা নিয়ে চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। এমন সময় শুরু হলো তুমুল বৃষ্টি। রিক্সা থেকে নেমে শুধু রাস্তা পার হয়েছে, তাই একদম ভিজে চুপচুপ হয়ে গিয়েছে বন্যা। বন্যার একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে চিনি দিয়ে উঠতে শুরু করে, কিন্তু দোতলা পর্যন্ত উঠে সে পড়লো আরেক অস্বস্তিকর পরিস্থিতিতে। উপর থেকে একটা লোক হাতে ফোন চাপতে চাপতে নিচে নেমে আসছে। বন্যা নিশ্চিত এটা কালকেই সেই লোকটা, যদিও কাল সেই লোকটার চেহারা পরিষ্কারভাবেই দেখেনি, তবু আবছা আবছা ভাবেই লোকটার মুখের গঠন তার মনে আছে। কি এক অস্বস্তিকর মুহূর্তে এসে পড়লো। বুকের ভিতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটাচ্ছে। কেন যে কাল সে এমন একটা পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাতে গেল? লোকটা নিজ মনে ফোন চাপতে চাপতেই নামছে। বোনার মনে হলো লোকটা বোধহয় তাকে চিনতেই পারেনি, ভেবে হাফ ছেড়েই বাঁচল। লোকটা যেই মুহূর্তে তাকে পাশ কাটিয়ে নিচে নামতে লাগলো, সে ভাবলো এই সুযোগে কেটে পড়ি। যেই ভাবা সেই কাজ, দিল এক দৌড়, কিন্তু তার সেগুড়ে পালি। আবারও সেই পুরুষালী কণ্ঠস্বর, এই যে মিস। বন্যা থামলো, কিন্তু পরক্ষণেই লোকটার ডাক তোয়াক্কা না করে ভোঁ দৌড় দিতেই পা বাড়ালো। বৃষ্টিকন্যা দাঁড়ান। বন্যার এবারেও পালানোর পরিকল্পনা সফল হলোই না। কি যেন ছিল এই ডাকটায়, যা উপেক্ষা করার সামর্থ্য মন্নার নেই। মন্না যে জায়গায় ছিল সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। এদিকে লোকটা নিজের ঠোঁট কামড়িয়ে হাসছে। বন্যাকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে সে কি সুখ পেল তা শুধু সেই জানে। বন্যাকে এক পলক আপাত মস্তক দেখে নিল, তারপর সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। বন্যা যে সিঁড়িতে দাঁড়ানো, লোকটা তার দুই সিঁড়ি নিচে এসে দাঁড়ালো। এক দৃষ্টিতে কিছুক্ষণ বন্যার মুখের দিকে তাকিয়ে অতি নিচু স্বরেই বলল, মায়াবী। লোকটার মুখে এই একটা শব্দ শুনে বন্যার পুরো শরীরই কাঁপুনি দিয়ে উঠল। লোকটার অভিব্যক্তি বুঝতে লোকটার দিকে তাকালো, সাথে সাথেই লোকটার চোখে চোখ পড়লো বন্যার। সে চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য বন্যা দেখতেই পারল না। পরক্ষণেই আবার চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। এবারেও লোকটা ঠোঁট কামড়েই হাসলো। কিছুক্ষণ বন্যার মুখের দিকে তাকিয়ে থেকে কি যেন ভেবে নিজের প্যান্টের পকেটেই হাত দিল। পকেট থেকে কিছু একটা বের করে বন্যার সামনে হাঁটু গেড়েই বসলো। বন্যা কি করবে ভেবে না পেয়ে দুই সিঁড়ি উপরে গিয়ে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা ভ্রু কুঁচকে এক পলক তার দিকে তাকিয়ে নিঃশব্দেই হেসে উঠে দাঁড়ালো। দুই সিঁড়ি উপরে উঠে আবারও বন্যার সামনে হাঁটু গেড়েই বসলো। এবার বন্যাকে কোনো প্রতিক্রিয়া করার সুযোগ না দিয়ে পকেট থেকে বের করা নুপুরটা বন্যার ডান পায়ে পরিয়ে দিল। বন্যার চোখ গোল গোল করেই ঘটনা হজম করার চেষ্টা চালাচ্ছে। পায়ে নুপুরটা দেখে সে কিছু আঁচ করতে পারল। নুপুরটা বন্যারই, বন্যার মায়ের শেষ স্মৃতি। আজ সকালে তার খেয়াল হয় তার ডান পায়ের নুপুরটা নেই। তন্ন তন্ন হয়ে পুরো বাড়ি খুঁজেও নুপুরের নও খুঁজেই পেল না। এবার তার কাছে বিষয়টা পরিষ্কার, কাল রাতেই হয়তো তার পা থেকে নুপুরটা উড়ে গিয়েছিল, সে টেরই পায়নি। একবার ভাবলো ও লোকটাকে ধন্যবাদ দিবে, কিন্তু কাল রাতে তার করা বোকামির কথা মনে পড়তেই সে কুটিয়ে গেল। লোকটা তার ব্যাপারে কি ভেবে কে জানে, তার চেয়ে বরং লোকটাকে এড়িয়ে যাওয়াই ভালো। বন্যা আর কিছু না ভেবে দৌড়ে উপরে উঠে গেল। এদিকে লোকটা বন্যার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে, এবারেও আমার একটা ধন্যবাদ প্রাপ্য ছিল মিস। আপনি কি কোনোভাবে উসাইন বোল্টকে টেক্কা দেওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন? লোকটা নিঃশব্দেই হাসলো। বাম হাত দিয়ে নিজের মাথার পেছনটা চুলকিয়ে এবার একটু শক্ত করেই হাসলো। আবারও বিড়বিড়িয়ে বলতে লাগলো, প্রথম দেখায় ভেবেছিলাম আপনার হয়তো উপরওয়ালার কাছে যাওয়ার খুব তাড়া, কিন্তু না, এখন বুঝলাম আপনার উপরওয়ালার কাছে যাওয়ার না, বরং কারো ঈদ মাজারে নিজের জায়গা করার তাড়া, একটু বেশি তাড়া। ফোন কানে নিয়ে কপাল কুঁচকিয়ে নিজ অফিসের ডেস্কে বসে আছে শাবাব। ফোনের ওপাশে জুয়ের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে সে বিরক্ত। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা ও তার পক্ষে আর সম্ভবই হচ্ছে না। না পেরে কান থেকে ফোন সরিয়ে কল কেটেই দেয়। সে বেশ ভালো করে জানে তার এই কাজের জন্য জুই তার মায়ের কান ভাঙাবে, আর তার মাও তাকে হাজারটা কথা শোনাতে উদ্যত হবে। এখন রোজকার সাধারণ ঘটনাই এটা। রোজ রোজ জুই ফোন করে বলবে তার এটা চাই ওটা চাই, এমনকি শাবাবের ক্রেডিট কার্ডটা পর্যন্ত সে নিয়ে নিয়েছে। শাবাব মাঝে মাঝে চিন্তা করে জুই কি তাকে বিয়ে করেছে নাকি তার টাকাকে। শাবাবের এমন নিয়তির জন্য এতদিন শাবাব তার মাকে দায়ী ভাবত, কিন্তু এখন মনে হচ্ছে এই ভুলটা তারই। বন্যা তো ঠিকই বলেছিল,
সেদিন একটু সাহস দেখিয়ে যদি সে বন্যাকে বিয়ে করে নিত, তাহলে আজ তার জীবন এমন অনির্দিষ্ট হয়ে দিকে এগোতোই না। গোসল ছেড়ে বন্যা গেল রান্নাঘরে। তার খালামণি মাহিমা বেগম সেখানেই রান্নায় ব্যস্ত। মাহিমা বেগম বন্যাকে দেখে মুচকি হেসে নিজ কাজে মন দিলেন। বন্যাও তার সাথে হাতে হাতে কাজ করে দিতে থাকলো। হুট করেই একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো বন্যার ছোট্ট মস্তিষ্কে। অকপটে প্রশ্নটা মাহিমা বেগমকে করেই ফেলল। খালামণি, তোমরা না বিদেশে ছিলে? মাহিমা বেগম ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে হেসে জবাব দিলেন, ছিলাম তো, 2 সপ্তাহ হলো দেশে ফিরছি। এসে থেকেই সুযোগ খুঁজছিলাম কবে তোর সাথে দেখা করতে যাব, কিন্তু তোর খালুর নতুন অফিসে জয়েন হওয়ার সাথে সাথে ব্যস্ততা শুরু, তাই আর যাওয়া হয়ে উঠছিল না। আচ্ছা খালামণি, তোমার সাথে বাবার কোনো যোগাযোগ ছিল না? আমাকে যে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল তা বাড়ির মানুষ ছাড়া কেউ জানতো না, তাহলে তুমি আর খালু কিভাবে জানলে? আমি নিজে তো তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। মাহিমা বেগম নিজের কাজে মন দিয়ে ছোট্ট করে জবাব দিলেন, এত জেনে কি করবি বল তো? বিয়েটা যে হয়নি তার জন্য হাজার শুক্রিয়া। বন্যার বুঝতে অসুবিধা হয় না তার খালামণি তার থেকে কিছু লুকাতে চাইছে। আবার প্রশ্ন করতে যাবে তখনই কলিং বেল বাজলো। মাহিমা বেগম বন্যাকে তাড়িয়ে দিয়ে বললেন, বন্যা, যা তো, দেখ কে এলো, বোধ হয় তোর খালু এসছে। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে চলল দরজা খুলতে। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার চোখ কপালে উঠল। মানুষটা এখানে কেন এসেছে? দরজা খুলে ছাদে সেই লোকটাকে দেখে অবাকের সেই সীমানায় বন্যা। ফ্যালফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে আছে বন্যা। মনে মনে ভাবছে, লোকটা কি কোনোভাবেই কাল রাতের ঘটনা খালামণিকে জানাতে এসেছে? খালামণি তাকে আপন সন্তানের মতো ভালোবাসে। তারা যদি জানতে পারে এমন কাজ করতে গিয়েছিল, তাহলে খুব কষ্ট পাবে। বন্যাকে চোখ গোল গোল করে তাকিয়ে থাকতে দেখে লোকটা দুষ্টু হেসে বন্যার কানের কাছে নিজের মুখ এনে ফিসফিস করে বলে, আমি বুঝি দেখতে এতটাই সুদর্শন যে আমাকে চোখ দিয়ে গিলে খেতে চাচ্ছেন মিস? খেতে চাইলে খেতে পারেন, আমার আপত্তি নেই। লোকটা নিজের মুখ সরিয়ে নিয়ে ঠোঁট কামড়িয়ে হাসছে। এদিকে তার কথায় বন্যা লজ্জায় লাল নীল হতে শুরু করেছে। কি করে পরিস্থিতি স্বাভাবিক করবে ভাবতে ভাবতে কানে আসে মাহিমা বেগমের গলার স্বর। কে এসেছে রে বন্যা? মাহিমা বেগম আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে বন্যার দিকে এগিয়ে এলেন। লোকটাকে দেখে মাহিমা বেগম এক গাল হেসে বললেন, আরে আদিত্য, তুমি? আদিত্য নামের লোকটা হালকা হেসে জবাব দেয়, জি আন্টি, বাজারের ব্যাগটা দিতে এলাম। বাজারের ব্যাগ? মাহিমা বেগম প্রশ্ন সুযোগ দৃষ্টিতে আদিত্যর দিকে তাকালেন। মাঝার সিঁড়ি বেয়ে উঠে আসতে আসতে বললেন, আর বলো না, বয়স হয়েছে, এখন আর বোঝা টানতে পারি না। বাজারের ব্যাগটা নিয়ে আস্তে ধীরে ওপরে উঠছিলাম, এমন সময় আদিত্যের সাথে দেখা, ও নিয়ে এলো ব্যাগটা। আদিত্য হালকা হেসে মাহিমা বেগমের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আন্টি, ব্যাগটা কোথায়? আদিত্যর বলা শেষ হওয়ার আগেই মাহিমা বেগম আফসোসে সুরে বলে ওঠেন, দেখেছো কাণ্ড, ছেলেটা কতক্ষণ ধরে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে আমরা গল্প জুড়ে দিয়েছি। বন্যা এগিয়ে গিয়ে আদিত্যর উদ্দেশ্যে মিনমিনে গলায় বলে, দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনি পারবেন? বন্যা প্রশ্ন সুযোগ দৃষ্টিতে আদিত্যর দিকে তাকায়। আদিত্য তার দৃষ্টি দেখে বলে, না মানে আপনার যে টিকটিকির মতো শরীর, তাতে ভারী ব্যাগ তুলতে পারবেন বলে তো মনে হচ্ছে না। বেগমও রান্নাঘরে গেলেন, ব্যাগ থেকে সব বাজার বের করতে করতে বলতে লাগলেন, জানিস তো, আদিত্য ছেলেটা না আমার আর তোর খালুর খুব পছন্দের। যেমন সুন্দর ওর ব্যবহার, চালচলন তেমনি, পড়ালেখায় ভালো। আমাদের 4 তলায় ব্যাচেলার থাকে। গত 2 বছর ধরে দেখছি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ নিজেই চালায়। আজকালকার ছেলে মেয়েদের দেখেছিস কতটা চালচুলোহীন, আর সেখানে ওকে দেখ, ওর নামে একটা বাজে কথা বলার সাধ্ধিকারও আছে বলে মনে হয় না। বন্যা চুপ করে তার খালামণির কথাগুলো শোনে। সকালবেলা ডাইনিং টেবিলে বসে মুখে খাবার পড়ছে বারেক সাহেব ও তার স্ত্রী যামিনী বেগম, সাথে টুকটাক এটা ওটা নিয়ে কথা বলছে। এক পর্যায়ে যামিনী বেগম বন্যার বিষয়টা মাথায় আসে। বন্যাকে যে মহিমা নিয়ে গেল, এবার তার কি করবি বললে না তো? বারেক সাহেব বিরক্তি নিয়ে যামিনী বেগমের দিকে তাকান।
ওই মেয়ের নাম আমার সামনে নেবে না বলে দিলাম। আফাজ সাহেব কত টাকা দিতে চেয়েছিল তার হিসেব আছে, কিন্তু ওই মেয়েকে দেখো, বিয়ের দিন ড্যাং ড্যাং করতে করতে চলে যাবে। পরের বাড়ি কতদিন থাকতে পারে আমিও দেখব। মহিমা আর মাঝহার কতদিন ওকে টেনে বেড়াতে পারে দেখে নেব। যামিনী বেগম কথার মাঝেই বলে ওঠেন, তা না হয় হবে, কিন্তু কতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল, তার কি হবে? বারেক সাহেব একটু চিন্তা করে আবার বলেন, দেখি আফাজ সাহেবের সাথে আবার একটু কথা বলে সব মিটমাট করা যায় কিনা। জায়ান এতক্ষণ ডাইনিং টেবিলে বসে চুপচাপ তার খাবার খাচ্ছিল আর মা বাবার কথাগুলো শুনছিল। এবার আর সে চুপ থাকতেই পারল না, গম্ভীর গলায় বলতে শুরু করলো, বাবা, তুমি তো শুধু ঘাট থেকে বোঝা নামাতে চেয়েছিলে, হয়েছেও তাই। বন্যা চলে গেছে, এখনও যেখানে আছে যেভাবে আছে থাকুক না। যামিনী বেগম তেতে ওঠেন, থাকলেই হলো, কতগুলো টাকা আমার হাতছাড়া হয়ে গেল। টাকা হলো ঘরের লক্ষ্মী, আর তোরা তো বন্যার জন্য দরদ উতলে উঠেছে কেন রে? জায়ান বিরক্তি নিয়ে একটা নিঃশ্বাস ফেলে খাবার রেখেই উঠে যায়, মনে মনে যেন ওই স্মরণ মিটা না হয়। শুক্রবার দুপুর, কেমন যেন ব্যবসা গরম পড়েছে। বন্যা সিঁড়ি বেয়ে উপরে উঠছে, উদ্দেশ্য তাদের বাসা। তার পেছনে পেছনে মাঝহার সাহেব আসছেন। আজ বন্যা তার খালুর সাথে গিয়েছিল ভার্সিটি ভর্তির সব কার্যক্রম শেষ করতে। ভাগ্যিস ভর্তির তারিখ শুক্রবারে পড়েছিল। ঢাকার রাস্তাঘাট এখনও সে চিনে উঠতেই পারেনি। শুক্রবার বলে মাহাজার সাহেবের ছুটি ছিল বিধায় তিনি বন্যাকে নিয়ে গিয়েছিলেন। সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তাটাও চিনিয়ে দিয়ে এসেছেন। বন্যা ঘরে এসে আগে বাথরুমে ঢুকলো গোসল করতে। এটা তার অভ্যাস, বাইরে থেকে এলে আগে তার গোসল করতেই হবে। গোসল শেষে তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে বেরিয়ে আসে বন্যা, হাতে এক বালতি শত ধোয়া জামা কাপড়। গতকাল আলসেমি করেই জামা কাপড় না ধুয়ে বেরিয়ে এসেছিল, তাই আজ 2 দিনের জামা কাপড় একদিনেই ধুতে হলো। বালতি হাতে 2 পা বাড়ালো ছাদের উদ্দেশ্যে। তাদের বাসার বারান্দার অবস্থান এমন যে সূর্যের আলো আসেই না। ভেজা কাপড় চোপড় শুকানোতে দূরের কথা, 2 দিন গেলে তবেই সে কাপড় শুকায়। কিন্তু এদিকে কাপড় শুকানোর কেমন একটা বিচ্ছিরি গন্ধ আসে জামা কাপড় থেকে। চৌকাঠ পেরিয়ে ছাদে পা দিতেই তার কানে আসে টুংটাং শব্দ। হঠাৎ আসা শব্দে সে চমকে যায়, হাতে থাকা বালতিটা হাত ফসকেই পড়ে যায়। বালতি পড়ার আওয়াজে কানে যেতেই আদিত্য তার গিটারের শব্দ তোলা বন্ধ করে বন্যার দিকে তাকায়। বন্যা এই মুহূর্তে আদিত্যকে এখানে আশাই করেন। এতদিনে সে অনেকটাই আন্দাজ করেই ফেলেছে লোকটা এখন ছাদেই আসে, আর সেই সময়গুলোতে সে যথাসম্ভব চেষ্টা করে ছাদে না আসার। তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল আজ শুক্রবার, আদিত্য ছুটির দিন। দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ছাদের এক কোনায় সামান্য ছায়ে বসে গিটার বাজাবে, নয়তো ছাদে তার লাগানো গাছগুলোর পরিচর্যা করবে। বন্যার ইচ্ছে করছে এক ছুটে ছাদ থেকে চলে যেতে, কিন্তু তার বেচারা জামা কাপড়গুলোর কি হবে? পরক্ষণেই কিছু একটা ভেবে নিজের দিকে তাকায় বন্যা। উপরওয়ালাকে হাজার হাজার শুক্রিয়া জানায়, বালতিটা উল্টেই পড়েনি, সোজা হয়ে আছে। যদি উল্টে পড়তো তাহলে আবার তাকে সবগুলোও ধুতে হবে। আদিত্যর দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলেই বন্যা কাপা কাপা হাতে বালতিটা হাতে নিয়ে এগিয়ে যায়। একটা একটা করে কাপড় নিয়ে ছাদে টাঙ্গানো তো রশ্মিতে মেলতে দেয়, আর চোখে আদিত্যর দিকে তাকায়। লোকটা এখনো সেই আগের মতোই তার দিকেই তাকিয়ে আছে। বন্যার ইচ্ছে করছে হয় লজ্জায় মাটির নিচে মিশে যেতে, নয়তো আল্লাহ যেন তাকে উসাইন বোল্টের মতো দৌড়ানোর গতি দান করে। আদিত্য ঠিকই বন্যার মনস্কামনা টের পায়। বন্যার দিকে তাকিয়ে তার সে বিখ্যাত ঠোঁট কামড়ে হাসি হাসছে সে। ভার্সিটির প্রথম দিকটা বন্যার বেশ ভালোই কাটলো। তার সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে তার একমাত্র বান্ধবী আরোহীও তার সাথে একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আজ মাজান সাহেব নিজের বন্যাকে ভার্সিটি নিয়ে গিয়েছেন, আবার নিয়েও এসেছেন। বন্যা ঘরে এসে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। ভার্সিটি যাওয়ার আগে গোসল করে গিয়েছিল, তাই দ্বিতীয়বার আজ আর গোসল করলই না। আজ সকাল থেকেই তার গলায় কেমন খুসখুস করছে, তাই দ্বিতীয়বার গোসলের সাহসটা দেখাতেই চাইল না। তোয়ালে দিয়ে মুখ মোছার সময় তার চোখে যায় জানলার বাইরে। বাইরে কাঠ ফাটা রোদ উঠেছে। হুট করেই বন্যার মাথায় এলো সকালে এসে ছাদে ভেজা কাপড় মিলে দিতে এসেছিল। ইস, কাপড়ের রং বোধহয় এতক্ষণে জ্বলেই গেছে। বন্যা আর অপেক্ষা না করেই ছুটল ছাদের দিকে।
ছাদে গিয়ে এক এক করে সব কাপড় রশি থেকে নামিয়ে নিজের কাঁধে রাখতে শুরু করে। এমন সময় কোথা থেকে আগমন ঘটল আদিত্য নামক মানুষটার। আদিত্য বন্যাকে আপাদ মস্তক এক পলক দেখে দিল এক ধমক। আপনি কি পাগল হয়েছেন বৃষ্টিকন্যা? এই তপ্ত দুপুরে আপনি ছাদে এসেছেন খালি পায়ে? হঠাৎ হওয়া কথার আক্রমণে বন্যা চমকে আদিত্যর দিকে তাকায়। চোখে চোখ পড়তে বন্যা চোখ সরিয়ে সর্বশেষ থাকা তার ওনাটা নামানোর উদ্দেশ্যে এক পা এগিয়ে আসতেই আহ করে আর্তনাদ করে ওঠে। বন্যা সেখানে পা রেখেছিল যেখানে পড়েছিল একটা অর্ধমৃত মৌমাছি। মেধায় মৌমাছির হুল ফুটল বন্যার পায়ে। আদিত্য আরও এক প্রস্ত ধমক দিয়ে এগিয়ে এসে বন্যার পায়ে হাত দিতে দিলেই বন্যার সঙ্গে সঙ্গে কাচুমাচু হয়ে আসে। আদিত্য চোখ গরম করে বন্যার দিকে তাকায়। বন্যা তার দৃষ্টি উপেক্ষা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে যত দ্রুত পারা যায় প্রস্থান করল। এদিকে আদিত্য বন্যাকে যেতে দেখে দীর্ঘ শ্বাস ফেলে। চোখে চিকন ফ্রেমের চশমাটা ডান হাতে আঙ্গুল দিয়ে ঠেলে আপন মনে বিড়বিড়ায়, পালিয়ে যাচ্ছেন তো যান, প্রণয়ের অনলে পুড়িয়ে ছাড়খাড় করতে চাচ্ছেন তো বেশ করুন। আমি তো আমার বৃষ্টিকন্যার কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে পারি না। তবে যেদিন আমি পালিয়ে যাব সেদিন আপনিও বিরহের আগুনে পুড়বেন বৃষ্টিকন্যা। গ্রীষ্ম ঋতু তার তল্পি তল্পা গুটিয়ে বিদায় নিয়েছে বেশ কিছুদিন হলো। বর্ষার আগমনে গ্রীষ্মের বিবর্ণ প্রকৃতি হয়ে উঠেছে সজল ও কোমল। প্রকৃতি এখন মত্ত হয়েছে সময়ের অসময়ে পৃথিবীর মুখে জল বর্ষণে। তেমনই এক বর্ষণ মুখর দিনে নীল শাড়ি গায়ে জড়িয়ে হাতে নীল রাঙ্গা কাচের চুড়ি হাতে বৃষ্টি বিলাসে মত্ত শ্যামকন্যা দুই হাত উঁচু করে চুয়ে দিচ্ছে বৃষ্টির ফোঁটা। অনিয়মিত দূরে বৃষ্টি কন্যার অগোচরে তার প্রেমিক পুরুষ দুই চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যামাঙ্গিনী তরুণীকে ছুঁয়ে দিচ্ছে নিবিড়ভাবে, যা প্রেমিকের মনে জন্ম দেয় নিষিদ্ধ কিছু বাসনার। সে ঈর্ষান্বিত হয়ে বৃষ্টির ফোঁটাগুলোর প্রতি। এদিকে বৃষ্টি কন্যা সে তো বৃষ্টি বিলাসেই মত্ত হয়ে উঠেছে। প্রেমিক যে ঈর্ষায় চলে পুড়ে যাচ্ছে তা কি সে বোঝে না? মাহাজার সাহেব ও মহিমা বেগম আজ তাদের গ্রামে গিয়েছেন। মাহাজার সাহেবের বড় ভাইয়ের অসুস্থতার কথা জানার পরপরই তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। বন্যা তাদের ঢাকার বাসাতেই রয়ে গেল। তার ভার্সিটি আছে। ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরেই ঢুকে গেল। দুপুরের ও রাতের খাবার একেবারেই বানিয়ে রাখলো। একবার জন্য আর কতটুকুই রান্না করা যায়। রান্না শেষ করে ঘরে এসে বিছানে গা এড়িয়ে দিল সে। কিছুক্ষণ দুই চোখ বন্ধ করে সেভাবেই পড়ে রইল। হঠাৎ জানলা গলে আসা দমকা বাতাসে তার শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। চোখ মিলিয়ে জানলার দিকে তাকায়। আকাশে কাজল কালো মেঘ জমেছে। যে কোনো সময় হয়তো বর্ষণ শুরু হবে। বন্যা তপ্ত শ্বাস ফেলে হাঁটা ধরল ছাদের উদ্দেশ্যে। ছাদে গিয়ে প্রথমেই চোখাচোখি হলো আদিত্যর থেকে। বন্যা আগে থেকেই জানতো এমন কিছুই হবে। এখন সে অভ্যস্ত হয়েই পড়েছে। আগের মতো আদিত্য মানুষটাকে দেখা মাত্রই পালাই পালাই করে না সে, কারণ সে বুঝে গিয়েছে যতই সে পালাই পালাই করুক মানুষটা তার পিছু ছাড়ছে না। পালাই পালাই স্বভাবটা গেলেও আদিত্যকে এড়িয়ে যাওয়া স্বভাবটা এখনো যায়নি বন্যার। আসলে আমরা এমনই, যতক্ষণ একজন মানুষ আমাদের আগেই পিছিয়ে ঘুরতে থাকে আমরা তাকে মূল্যই দিই না। কিন্তু মানুষটা যখন হারিয়ে যায় তখন আমার ঠিকই বুঝে যেই সেই মানুষটার গুরুত্ব আমাদের জীবনে কতটা। বন্যাও কি তবেই আদিত্যর হারিয়ে যাওয়ার পরই বুঝবে আদিত্য মানুষটা তার অজান্তেই তার জীবনে কতটা জায়গা দখল করে নিয়েছে। সব সময়ের মতো আজও বন্যা কাপড় ওঠাতে ব্যস্ত, আর আদিত্য হাতে গিটার নিয়ে এক দৃষ্টিতে তার বৃষ্টিকন্যাকে দেখতেই বাধ্য। গড়ি গড়ি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আদিত্য এখনও তার জায়গায় স্থির হয়ে বসে আছে। বন্যার কাপড় তোলা শেষ। নিচে নেমে আসতে গিয়েও থেমে গেল। এক পলক আদিত্যর দিকে তাকিয়ে আবার আকাশের দিকেই তাকালো। আজ বেশ বৃষ্টি নামবে, কিন্তু মানুষটা এখনো এভাবে বসে আছে কেন? বাসায় যাবে না? মানলাম তার বৃষ্টিই পছন্দ, কিন্তু তাই বলে এই অসময়ে বৃষ্টিতে ভিজবে? বন্যা কিছুক্ষণ আপন মনেই আমতা আমতা করতে থাকে। কি করবে সে? আদিত্যকে জিজ্ঞাসা করবে তার কি করা উচিত? নিজের মনের সাথে কিছুক্ষণ যুদ্ধ করেই বন্যা নিজের মনকে ধাতস্থ করেই নেয়। কয়েক মুহূর্তের জন্য নিজের সকল সংকোচ মাটি চাপা দিয়ে প্রশ্ন করেই বসে, আপনি বাসায় যাবেন না? বৃষ্টি নামবে তো। আদিত্য বন্যার দিকে ঘোর লাগা দৃষ্টিতেই যায়।
চোখে চোখ পড়তেই বন্যা নিজের দৃষ্টি নামিয়ে নেয়। আদিত্যর এই চোখের গভীরতায় একবার ডুব দিলে আর বের হতেই পারবে বলে তার মনেই হয় না। বন্যা আদিত্যর প্রত্যুত্তরের আশায় চোখ নামিয়ে দাঁড়িয়েই থাকে, কিন্তু মানুষটার কোনো প্রত্যুত্তর নেই। বন্যা চোখ উঠিয়ে আদিত্যর দিকেই তাকায়, আবারও তাদের চোখাচোখি হয়। মুহূর্তেই বন্যা তার দৃষ্টি সরিয়ে ফেলে। ছাদের মেঝের দিকে দৃষ্টি স্থির রেখে ঋণ গলায় আদিত্যর উদ্দেশ্যে বলে, বৃষ্টি নামলে বাসায় যান। এই অসময়ে বৃষ্টিতে ভিজবেন না, জ্বর বাঁধবে। বন্যা চলে গেল। আদিত্য তার জ্বর পানিয়ে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। মেয়েটার তার দিকেই খেয়াল আছে তাহলে। বন্যা ঘরে এসে কাপড়গুলো নির্দিষ্ট স্থানে রাখে। হুট করেই তার চোখ যায় ড্রেসিং টেবিলের আয়নায়। মিয়ে যাওয়া চেহারা নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় আয়নার দিকে। কিছুক্ষণ এক দৃষ্টিতেই আয়নার দিকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েই থাকে। হরিণীর ন্যায় টানা টানা চোখ তার, চোখের পাতাগুলো অতি দীর্ঘ, গোল গাল চেহারা, খাড়া নাক, মুখের গঠন মন্দ না, তবে রংটা একটু চাপা। বন্যা আপন মনে বিড়বিড় করে, সে আদিত্য চোখে যেমন মায়াবী, আসলে কি সেই মায়াবী, নাকি স্বাভাবিক মায়ের ভাষ্য মতে কুৎসিত? না, সে কুৎসিত না। আল্লাহ তাআলার কোনো সৃষ্টি কুৎসিত না। তাহলে মানুষ কেন মানুষের মধ্যে সুন্দর কুৎসিত ভেদাভেদ সৃষ্টি করে? মেয়েটার টুংটাং আওয়াজ কানে আসতেই বন্যার ধ্যান ভাঙে। ডান দিকে ফিরে দুই পা এগিয়ে জানলার কাছে ধারে গিয়ে দাঁড়ায়। মানুষটা তার মনে বন্যার কথা শোনেনি। এই অসময়ে বৃষ্টির ক্ষুদ্র ছাউনি নিচে বসে গিটার বাজাতেই ব্যস্ত সে। এরপর যে জরুর পেয়ে তখন কি হবে? তীব্র অভিমানে বন্যার নিজেকে ধাতস্থ করে সে আর মানুষের সাথে কথাই বলবে না, কখনোই না। চেয়ারে পায়ের পর পা তুলে জয়ী ফোনে অনলাইন শপিং করতে ব্যস্ত। এটা তার নিত্য দিনকার কাজ। রোজ রোজ ওয়েবসাইটগুলোতে ঘুরে ড্রেস গহনা অর্ডার করতেই থাকবে। প্রয়োজন ছাড়া সব কিনেই আলমারি ভর্তি করে ফেলবে। শাবাব তার এই কাজে বিরক্ত। জুই যখন শপিং করতে ব্যস্ত তখন তার শাশুড়ি মা ওকে ডাক পাঠান। জুই তার শাশুড়ি মাকে তোয়াক্কা না করে নিজের কাজেই মন দেয়। কয়েকবার ডেকেও যখন জুয়ের সাড়া পাইলেন না, তখন বাধ্য হয়ে নিজে এলেন জুয়ের কাছে। ক্লান্তি নিয়ে বললেন, জুই, কাজের মেয়েটা 3 দিন ধরে আসছে না। বাড়ির সব কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি। আজকের রান্নাটা তুমি করে নিও। জুই অপঘটেই জবাব দেয়, আমি করব রান্না? এসব আমি পারবো না। রান্না করলে ঘেমে যাব, মুখ কালো হয়ে যাবে, প্লাস নখ ময়লা হবে। আপনি পারলে করে নিন, নয়তো বাহির থেকে অর্ডার করে নিন। জুই, তোমার শ্বশুর বাইরের খাবার খেতে পারেন না। জুই বিরক্তি নিয়ে রাজিয়া বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, এতে আমার কি করার আছে? রাজিয়া বেগম আর কথাই বাড়লেন না। তপ্ত শ্বাস ছিঁড়েই চললেন রান্নাঘরের দিকে। কাজকে হিরে ভেবে সে ভুল করেছিলেন, তারই মাসুল তাকে এখন দিতে হচ্ছে। বন্যা গত আধা ঘন্টা যাবৎ আদিত্যর বাসার সামনেই দাঁড়িয়ে আছে। একটু পর পর এদিকে ওদিকে পায়চারি করছে আর মনে মনে হাজার কল্পনা জল্পনা করছে। একবার ভাবছে গেট নক করবে, আবার ভাবছে না, করবে না। মানুষটার গত 2 দিন ধরে কোনো দেখাই পায়নি বন্যা। গত 2 দিন ছাদেও আসেনি। তার ভার্সিটির সামনে রোজকার মতো একবার ঘুরঘুরেও করেনি। নির্ঘাত সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। বন্যা মনে মনে ভাবে, জ্বর বাঁধিয়েছে তাতে আমার কি? আমি তো তাকে বারণ করেছিলাম। তিনি আমার কথা না শুনে নাচতে নাচতে গিয়েছেন বৃষ্টিতে ভিজতে। বন্যা চলে যেতে নিয়েও গেল না। তার মন সাই দিচ্ছে না। বেহায়া মন বারবার জানতে চাইছে মানুষটা কেমন আছে। বন্যা পরপর দুটো বড় বড় শ্বাস ফেলে নিজের মনকে ধাতস্থ করে নেয়। কলিং বেল বাজাতে গিয়ে সে খেয়াল করলো তার হাত অনবরত কাঁপছে। ঘেমে নিয়ে একদম একাকার হয়ে যাচ্ছে সে। অদ্ভুত তো, এমন কেন হচ্ছে তার? তবে কি তার মনে একটু একটু করেই সর্বনাশা অনুভূতি জন্ম নিচ্ছে? কাঁপা কাঁপা হাতে কলিং বেল চেপে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে থাকে বন্যা। মিনিট 2 পর খট আওয়াজ করে দরজা খুলে যায়। তবে দরজা আদিত্য খোলেনি, খুলেছে অন্য কেউ। বন্যার লোকটাকে চেনা চেনা লাগে। এই বিল্ডিংয়ে দেখেছে, বোধহয় আদিত্যর রুমমেট। লোকটা প্রশ্নসূচক দৃষ্টিতে বন্যার দিকেই তাকায়। বন্যা কি বলবে বুঝে উঠতেই পারছে না। তার সব কথা তালগোল পাকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শত চেষ্টাতেও একটা শব্দ মুখ থেকে বের করতেই পারে না। পরে আশাহত হয়ে বন্যা স্বভাববশত ছুটে পালিয়ে আসে। ওদিকে আদিত্য রুমমেট লোকটা হাঁ করে তাকিয়ে থাকে বন্যার যাওয়ার দিকে। কি অদ্ভুত মেয়েটা!
সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে বন্যা বেরিয়েছিল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি শেষে সোজা চলে যায় তার নতুন স্টুডেন্টকে টিউশনি পড়াতে। বন্যার মনটা আজ বেশ ফুরফুরে, যার ক্রেডিট দিতেই হবে তার নতুন স্টুডেন্টকে। বন্যার স্টুডেন্ট মেয়েটির নাম মৌমিতা, সপ্তম শ্রেণীতে পড়ে। মেয়েটার নাম যেমন মিষ্টি, কথাও বলে তেমন মিষ্টি মিষ্টি। আজ যতক্ষণ বন্যা তাকে পড়িয়েছে, পড়ার ফাঁকে মজার মজার কথা বলে বন্যাকে হাসিয়েই ছেড়েছে। মেয়েটার বাবা নেই, 2 বছর আগেই একটা অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে। সে আর তার মা একা একটা ফ্ল্যাটেই ভাড়া থাকে। এসব ভাবতে ভাবতেই বন্যা বাসায় ঢুকলো। মহিমা বেগম তখন টেবিলেই খাবার সাজাতেই ব্যস্ত। বন্যাকে দেখে তাড়া দিয়ে বললেন জলদি গোসল করে খেতে আসতে। বন্যা জলদি গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে। প্রথমেই তার চোখ যায় জানলার দিকে। সুদূর অন্তরিক্ষে চলছে কাজল কালো মেঘের মেলা। বন্যা মনে মনে শান্তির শ্বাস ছাড়ে। ভাগ্যিস আজ জামা কাপড় ধোয়নি আজ, না হলে এই বৃষ্টিতে শুকাতে দিত কোথায়। বন্যা ডাইনিং টেবিলে এসে দেখে মহিমা বেগম সদর দরজার দিকেই যাচ্ছেন। তাকে যেতে দেখেই বন্যা প্রশ্ন ছুড়ে দেয়, খালামণি, ওইদিকে কই যাও? বন্যাকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মহিমা বেগম বললেন, আর বলিস না, আজ বাসার সব চাদর পর্দা একসাথে ধুয়ে ছাদে শুকোতে দিয়ে এসেছি। আকাশে কি মেঘ জমেছে দেখেছিস? সময় থাকতে গিয়ে নিয়ে আসি। বন্যা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বলে, তুমি থাকো খালামণি, আমি গিয়ে নিয়ে আসছি। বন্যা মহিমা বেগমকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এদিকে মহিমা বেগম পিছু ডাকতেই থাকেন, বন্যা, অনেকগুলো কাপড় ছাদে, তুই একা আনতে পারবি না মা? কে শুনি কার কথা। ছাদের চৌকাঠ পেরোতেই চোখাচোখি হয় গিটার হাতে নিয়ে বসে থাকা আদিত্যর সাথে। লোকটা 3 দিনেই কেমন শুকিয়ে গিয়েছে, চোখ মুখের রং পাল্টে গিয়েছে। আদিত্য চোখে চোখ পড়তেই বন্যার সাথে সাথে চোখ সরিয়েই নেয়। তীব্র অভিমানী আদিত্যর উপস্থিতি তোয়াক্কা না করে নিজ মনে কাজে মন দেয়। বন্যার অভিমানের বহিঃপ্রকাশ দেখেই আদিত্য ঠোঁট কামড়েই হাসে। গিটার রেখে উঠে দাঁড়িয়ে বন্যার কাছে গিয়ে দাঁড়ায়। তবুও বন্যা তাকে পাত্তাই দেয় না। তার দেখে আদিত্যর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কি হলো, কথা বলবে না আমার সাথে? আদিত্য প্রশ্নসূচক দৃষ্টিতে বন্যার দিকে তাকায়। বন্যার কোনো হেলদোল না দেখে আদিত্য আবার শোধায়, বৃষ্টিকন্যা? এবার বন্যা চোখ মুখ কুঁচকে আদিত্যর দিকে এক পলক তাকিয়ে আবার রশি ঠেকিয়ে ঠেকিয়ে কাপড় নামাতেই ব্যস্ত হয়ে পড়ে। তার কাছেই আদিত্য হাসে। অভিমানের পাল্লাটা তাহলে একটু ভারী। বন্যার বাম হাত ধরে হ্যাঁচকা টানিয়ে বন্যাকে নিজের কাছেই নিয়ে আসে। বন্যার রাগ নিয়ে মানুষটার দিকেই তাকায়। বন্যার রাগ দেখে লোকটা হাসে। বন্যার চোখে পড়ে লোকটার ডান গালে পড়ার টোলে। হলদে ফর্সা চেহারা, তার ঠোঁটগুলো কালছে, হয়তো সিগারেট খাওয়ার অভ্যাস আছে। চোখে চিকন ফ্রেমে চশমা, ডান গালের মাঝখানটায় কুচকুচি কালো তিল। হাসলে তিলের জায়গাটায় টুল পড়ে। তার চেহারায় সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো তার বাম চোখের ভ্রু। বাম চোখের ভ্রু ঠিক মাঝখানটায় একটা কাটা দাগ, যার কারণে ভ্রু 2 ভাগে বিভক্ত হয়ে আছে। বৃষ্টিকন্যার অভিমান ভাঙাতে এই হীন প্রেমিক পুরুষকে কি করতে হবে শুনি? আদিত্যর কথায় বন্যা ধ্যান ভাঙে। কিছুক্ষণ চুপ থেকে বলে, অসময়ে বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলাম। আদিত্য এক গাল হাসে। বৃষ্টিতে না ভিজলে আর টানা 2 দিন জ্বরে না ভুগলে যে বুঝতেই পারতাম না বৃষ্টিকন্যার মনে আমি জায়গা পেয়েছি। বন্যা কি বলবে বুঝতেই পারে না, চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। আদিত্য বন্যার কানের কাছে নিজের মুখ এনে ফিসফিসিয়ে বলে, প্রেয়সীর অভিনিবেশ পেতে শুধু জ্বর কেন, দুরারোগ্য রোগ নিজের শরীরে পুষতেও দ্বিধা করব না বৃষ্টিকন্যা। বন্যার শরীর কেঁপে ওঠে। এক ঝটকায় আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে ছাদ থেকে নামিয়ে দেয়। আর ভাবতে থাকে কি ভয়ঙ্কর লোকটার কথাবার্তা। ছাদের চৌকাঠ পেরিয়ে সিঁড়িতে পা রাখতে মাঝার সাহেবের গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখি ভয়ে কেঁপে ওঠে বন্যা। এখানে কখন এসেছে সে? একটু আগের ঘটনা সে দেখে ফেলেনি তো? বন্যা ভয়ে শুকনো ঢোক গেলে আমতা আমতা করে প্রশ্ন করে, খালু, আপনি ছাদে? বন্যার বলা শেষ হওয়ার আগে মাঝার সাহেব থমথমে গলায় বলেন, তোমার খালামণি বলছি তুমি একা সব কাপড় আনতে পারবে না, তাই এসেছিলাম সাহায্য করতে। রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছিল বন্যা। আজ দুপুরের ঘটনাটা বারবার উকি দিচ্ছে তার মনে। একদিকে টানা 3 দিন পর আদিত্যর সাক্ষাৎ পেয়ে অশান্ত মন শান্ত হয়েছে, অপরদিকে বারবার মন কু গাইছে।
ঘরের দরজা হালকা ফেরানোই ছিল। মহিমা বেগম মুখে গম্ভীর ভাব ফুটিয়ে ঘরে প্রবেশ করেন। তার আগমনেই বন্যার সম্ভিত ফেরে। বন্যা, তোর সাথে আমার কিছু কথা আছে, এদিকে আয়। বলেই মহিমা বেগম বিছানায় বসলেন। বন্যা হাতে চিরুনি রেখে এগিয়ে এসে মহিমা বেগমের সামনে বসে। মহিমা বেগম গম্ভীরতা বজায় রেখে বন্যাকে প্রশ্ন ছুড়ে দেয়। বন্যা, তুই খুব ভালো করেই জানিস উপরতলায় ব্যাচেলররা ভাড়া থাকে, তবুও তুই কেন বারবার উপরতলায় আর ছাদে ঘুরঘুর করিস? মহিমা বেগমের প্রশ্নে বন্যা থমকে যায়, কাচুমাচু হয়ে বসে আমতা আমতা করতেই শুরু করে। মহিমা বেগম বন্যার অস্থিরতা টের পেয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মুখে গম্ভীরতার ভাব সরিয়ে স্বাভাবিক গলায় বলেন, বন্যা, আমার কোনো সন্তান নেই, আর তোর মা তো নেই, আর যে বাবা আছে সে থাকা আর না থাকা সমান। তোর ভবিষ্যতের কথা ভেবে আমি আর তোর খালু তোর বাবার বিরুদ্ধে গিয়ে তোকে আমাদের কাছে নিয়ে এসেছি। এখন যদি কোনো অঘটন ঘটে তার দায়ভার কে নেবে বল? আশা করি আমার কথাগুলো তুই বুঝেছিস। বন্যা তার মেয়ে যাওয়া মুখ নিয়ে তার খালামণির দিকেই তাকায়। মহিমা বেগম তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বলেন, আমরা তোর খারাপ চাই না বন্যা, তোর জন্য যেটা ভালো আমরা অবশ্য সেটাই করব। তোর বয়স কম, আবেগে গা ভাসিয়ে চলিস, এটা তোর দোষ নয়, বয়সের দোষ। শাবাব তোর সাথে কি করলো তা তো দেখলি। আমি চাই না তুই দ্বিতীয়বার আবার একই ভুল কর। আর শেষে একটাই কথা বলবো, এমন কোনো কাজ করিস না যাতে তোর মাথার ওপর থেকে খালামণি খালুর ছায়াটাও হারিয়ে যায়। বর্ষণ মুখর দিন, প্রকৃতি আপন নিয়মে তার তাণ্ডব বোলালি চালাচ্ছে। সারাদিন বিরতিহীনভাবে পৃথিবীর বুকে ঝরেছে আকাশ কন্যার অশ্রুজল। অপরাহ্নের শেষ ভাগ আকাশ তার অশ্রুজলের বর্ষণ অবশেষেই থামালো। অখণ্ড আকাশে কাজল কালো মেঘের ছড়াছড়ি, তারই তলে প্রেমিক পুরুষ তার বৃষ্টি কন্যার মুখোমুখি দাঁড়িয়ে। আদিত্য তার গভীর দৃষ্টি নিক্ষেপ করে আছে তার বৃষ্টি কন্যার দিকে। অপরদিকে বৃষ্টিকন্যার চোখে মুখে অনুনয়ের আভাস। বন্যা ভাঙ্গা ভাঙ্গা গলায় জোরপূর্বক কথাগুলো আওড়ায়। আমার অতীত মোটেও সুখকর ছিল না আদিত্য। আপনার কাছে আমার অনুরোধ, নতুন করে আমার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো ঝড় তুলবেন না প্লিজ। আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নেবেন না আদিত্য। বন্যার গলা দিয়ে আর কোনো শব্দই বের হয় না। আদিত্যকে পাশ কাটিয়ে দ্রুত হেঁটে প্রস্থান করে। ওদিকে আদিত্য নির্বিকার। বন্যা যাওয়ার দিকে তাকিয়ে নিজে নিজেই বলতে থাকে, আপনার অতীতে ভবিষ্যতে ডানে বায়ে উপরে নিচে কি আছে তা জানার প্রয়োজন নেই আমার বন্যা। আজ যে পরিবারের দোহাই দিয়ে আপনি চলে গেলেন, সেই পরিবারের সামনে দিয়েই একদিন আমি আপনাকে নিয়ে আসব। আপনি শুধু আমার হবেন বৃষ্টিকন্যা। আমি কাপুরুষ নই বৃষ্টিকন্যা। ভালো যখন বেসেছি শেষটাই ঠিকই আপনাকে নিজের করে নেব। আজকের এই বর্ষণ মুখর দিনে তাণ্ডব লীলায় প্রমত্ত প্রকৃতিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, আমার বৃষ্টিকন্যাকে আমি নিজের করে নেবই। নীল আকাশে সীমন তুলার মতো সাদা মেঘের লুকোচুরি। নদীর পাড়গুলো সাদা কাশফুলের মেলা বসেছে। ঝাঁক ঝাঁক পাখি দল বেঁধে আকাশে মালার আকার ধারণ করে উড়ে চলে যায়। উড়ো দোলনাটির ছাদে এক নজর ধপধপে সাদা পায়রা একে অপরেই মত্ত। পুরুষ পায়রাটি নিজের ঠোঁট দিয়ে তার প্রণয়িনীকে দানা খাওয়াচ্ছে। অনিত দূরে নীরবে বসে পায়রা দুটিকে দেখিয়ে চলেছে বন্যা। মুখে তার ম্লান হাসি। প্রণয়নে প্রমত্ত পায়রা দুটোকে দেখেই তার মনে উঁকি ঝুঁকি দেয় অনাকাঙ্ক্ষিত বিরহের দহন। সেই বর্ষণ মুখর দিনটির পর কেটে গেছে প্রায় 1.5 মাস। 1.5 মাসেই মানুষের সাথে দেখাই হয়নি একবারও। ওই ঘটনার 1 সপ্তাহ পরেই আদিত্য বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। কোথায় গেছে তা বন্যা জানি না। অবুঝ মন বারবার জানতে চায় প্রেমিক পুরুষের ঠিকানা, কিন্তু তরুণী তার মনের আবদার পূরণে নাকচ করে দিয়েছে বহুদিন আগে। তবুও তা চাইতেও প্রেমিক পুরুষকে নিয়ে কত জল্পনা কল্পনা করিয়ে বসে অবুঝ মন। তরুণী নিজের মনকে ধিক্কার জানায়, জোরপূর্বক নিজের মনকে বুঝ দিতে চায় আদিত্য সান্নিধ্য সে চায় না। বন্যা ভার্সিটি থেকে সোজা চলে যায় মৌমিতাকে পড়াতে। মৌমিতার পরীক্ষা চলছে। মৌমিতার মা বন্যাকে খুব করে অনুরোধ করেছে এই কটা দিন সে যেন মৌমিতাকে একটু বেশি সময় দেয়। মৌমিতা মেয়েটা পড়তেই চায় না,
তবে বন্যাকে সে খুব পছন্দ করে, তাই বন্যার সামনে ভালো মেয়ের মতো বয়ে মুখ বুঝিয়ে থাকে। আজ মৌমিতাকে একটু বেশি সময় দিয়ে ফেলেছে বন্যা। রাত 8টায় বেজে গেছে। মৌমিতাদের বাসা থেকে বেরিয়ে গলি পার করলে তবে মেইন রোড। বন্যা দ্রুত পা চালিয়ে গলিটা পার করে। চারিদিকে রাতের আধার, তারপরও আকাশে মেঘ ধরেছে। শরৎকালেও বৃষ্টির আভাস পাওয়া মাত্রই বন্যার কপাল কুঁচকে যায়। দমকা বাতাস জানান দিচ্ছে খুব জোর ঝড় হবে। বন্যা রাস্তায় এদিক ওদিক তাকায়, কোনো মানুষের অস্তিত্বই নেই। রাস্তাও ফাঁকা শুনশান। ভেবেছিল রিক্সা নিয়ে বাসায় পৌঁছাবে, কিন্তু রাস্তায় রিক্সা, অটো, বাস কিছুই নেই। ঝড়ের পূর্বাভাস পেয়ে সবাই যে যার বাড়ি চলে গেছে। বন্যার মনে উকি চুকি মারে প্রণয়ের সেই দিনগুলো। সেই দিনও প্রকৃতির রূপ এমনটাই ছিল। বিকেল পাড়েতেও কালো মেঘের দরুন পৃথিবীতে নেমে এসেছিল ঘুটঘুটে অন্ধকার। বন্যা ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিক্সা খুঁজছিল বাসায় যাওয়ার জন্য, কিন্তু রিক্সার রও সন্ধান পাইলছিলই না। হঠাৎ কোথা থেকে আদিত্য তার বাইক নিয়ে হাজির। বন্যা তাকে দেখে মাথা নুইয়েই নিয়েছিল। আদিত্য বন্যার উদ্দেশ্যে বলে, বন্যা, বাইকে ওঠো, ঝড় আসবে এক্ষুনি। বন্যার কোনো হেলদড়ি ছিল না, সে ঠায় দাঁড়িয়েছিল। তা দেখেই আদিত্য আবার তাড়া দেয়, কি করছেন বন্যা? জলদি আসুন, ঝড় শুরু হয়ে গেলে আর বাসায় যাওয়া হবে না। তবুও বন্যার মধ্যে কোনো হেলদড় না পেয়ে আদিত্য দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিয়ে চলেই যায়। আদিত্য চলে গেলে বন্যা আবার রিক্সা খুঁজতে উদ্যত হয়। কিছুক্ষণ পর একটা রিক্সা এসে তার সামনে দাঁড়ায়। রিক্সাওয়ালা বন্যাকে তারা রিক্সায় ওঠার জন্য। সেই দিন রিক্সাটা বন্যার জন্য আদিত্যই এনেছিল। পুরোটা রাস্তা আদিত্য বন্যার রিক্সার পেছন পেছন বাইক চালিয়ে বাসায় পৌঁছায়। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বন্যা। আর দাঁড়িয়ে থাকলে চলবেই না। বন্যা ফুটপাত নিয়ে যত দ্রুত গতিতে পারে হাঁটতেই শুরু করে। হুট করেই কোথা থেকে একটা প্রাইভেট কার এসে থামিয়ে তার পাশে। বন্যার মনোযোগ পাওয়ার জন্য ড্রাইভিং সিটে বসা লোকটি কয়েকবার হর্ন বাজায়। বন্যা বিরক্ত হয়ে হাঁটা থামিয়ে গাড়িটির দিকে তাকায়। চোখে সানগ্লাস পরে গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে একটা লোক। বন্যা তার দিকে ফেরায়। লোকটা একটা মিষ্টি হাসি দেয়। কোনো সময় হলে বন্যা হয়তো এতক্ষণে পেটে হাত চেপে হাসতেই থাকতো। লোকটা কিনা এই রাতের অন্ধকারে, খুটখুটে অন্ধকারে সানগ্লাস পরে বসে আছে, কিন্তু এখন তার হাসি আসছে না, বরং ভয় করছে। বলুন না, একবার চারপাশে চোখ ঘোরায়, না কোনো মানুষের টিকিটাও দেখাই যাচ্ছে না। হ্যালো মিস, কোথাও যাচ্ছেন? আমি পৌঁছে দিয়ে আসবো। বন্যা কোনো জবাব না দিয়ে হাঁটা ধরে। লোকটাও তার গাড়ি ধীর গতিতে এগিয়ে নিয়ে এসে বন্যার উদ্দেশ্যে আবার বলে, আরে ভয় পাচ্ছেন কেন? আমিও মানুষ, আপনিও মানুষ, শুধু পার্থক্য একটাই, আপনি মেয়ে আর আমি ছেলে। একটা রাত একসাথে কাটালে খুব বেশি ক্ষতি হবে না। কথাটুকু বলিয়ে লোকটা বিশ্রী একটা হাসি দেয়, যা দেখে বন্যার গা গুলিয়ে আসে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। হুট করেই কানে আসে একটা মেয়েরই কণ্ঠস্বর, এই বন্যা, এত রাতে তুই এখানে কি করছিস? জলদি আয়, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। কণ্ঠস্বর অনুসরণ করে বন্যা রাস্তার ওপারেই তাকায়। আরোহী একটা রিক্সা থেকে তাকিয়ে রাখছে। বন্যা আর এক মুহূর্তও দেরি করে না, ছুটে গিয়ে রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা মামাকে তাড়া দেয়। ওদিকে ড্রাইভিং সিটে বসা লোকটা একটা বিশ্রী হাসি দিয়ে তার পাশের সিটে বসা লোকটার উদ্দেশ্যে বলে, তাহির নামে লোকটা বাঁকা হেসে বলে, তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে বন্যা। আরোহী তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। আসার সময় বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছিল, বিধায় একেবারেই গোসলটাই সেরে ফেলল। আজকের ঘটনাটা বারবার তার চোখের সামনেই ভেসে উঠেছে। মানুষ কতটা জঘন্য হতে পারে। মহিমা বেগম দরজা ঠেলে বন্যার ঘরে আসেন। বন্যাকে চুল মুছতে দেখে বিছানায় বসতে বসতে বলেন, তুই জ্বর বাঁধিয়ে তবেই ক্ষান্ত হবি, তাই না রে? এই অসময়ে গোসল করলি? বন্যা মহিমা বেগমের কথায় মুচকি হেসে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে এসে বসে। বৃষ্টিতে ভিজেই তো গিয়েছিলাম, তাই গোসলটা করেই নিলাম। মহিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, হয়েছে হয়েছে, এখন এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। বন্যা বাধ্য মেয়ের মতো মহিমা বেগমের সামনে গিয়ে বসে। মহিমা বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন, বন্যা, তুই এটা বিশ্বাস করিস যে আমি আর তোর খালু যা করব তোর ভালোর জন্যই করব? মহিমা বেগমের প্রশ্নে বন্যার কপালে ভাঁজ পড়ে। মহিমা বেগম তাকে হঠাৎ এমন প্রশ্ন করলে বসলো কেন? বন্যা তার প্রশ্নের জবাবে বললে,
এখানে অবিশ্বাসের কি আছে খালামণি? তোমরা আমার জন্য এত কিছু করলে, আমি জানি তোমরা যা কিছু করবে তা আমার ভালোর জন্যই করবে। আমরা যদি তোর বিয়ে ঠিক করে থাকি তবে মহিমা বেগমের কথায় বন্যা হতভম্ব। এটা কি বলে ফেললো তার খালামণি? মহিমা বেগম আবার বলতেই শুরু করেন, দেখ বন্যা, আমরা জোর করব না তোকে, তুই যা চাইবি তাই হবে। আমরা শুধু একটা ছেলেকে তোর জন্য ঠিক করেছি, ছেলেটাকে আগে দেখে নে তোর ভালো লাগে কিনা, বিয়ের কথা না হয় পরেই বলিস। মহিমা বেগম একটু থেমে আবার বলেন, ওনারা কাল তোকে দেখতে আসতে চাইছে, তুই এটা মনে করিস না যে আমরা তোর ওপর জোর দেখাচ্ছি। বিয়ে একজন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিয়েটা তোর সিদ্ধান্তে নেওয়ার অধিকার। তোর 16 আনা আছে, অতীতে কি হয়েছে না হয়েছে সব কথা ভুলে যা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তোর কপালে শাবাবকে রাখেনি, তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। আর আমার বিশ্বাস তোর জীবনে শাবাবের থেকেও ভালো একজন আসবে। এখন তুই বল, তুই কি চাস? ওনাদের কি আসতে বলবো? বন্যা বিষয়টা এখনো হজম করিয়ে উঠতে পারেনি। তার মৌনতা দেখে মহিমা বেগম নিরাশ হন, দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে চলে যেতে নেন। তখনই বন্যার কণ্ঠস্বর তার কানে আসে। বন্যা ছলো ছলো চোখে তার খালামণির দিকে তাকিয়ে বলে, খালামণি, আমি পড়াশোনা শেষ করতে চাই। মহিমা বেগম হেসে বলেন, হ্যাঁ, শেষ করবি। মানা করছে কে? ওনারা তো দেখতে আসছেন কেবল। তোর খালু ওনাদের সাথে কথা বলছে। বিয়ে হলে সাথে সাথে তুলে নেবেন না ওনারা, তোকে পড়ার সুযোগ দিবে বলেছে। সূর্যোদয়ের আগ মুহূর্ত, ঝড় বৃষ্টি থেমেছে বেশ কিছুক্ষণ আগে। কালো মেঘ সরে গিয়ে আকাশ হয়েছে পরিষ্কার। মেঘহীন আকাশে ধীরে ধীরে সূর্য তার আগমনের পূর্বাভাস দিয়েই চলেছে। ঝড় বৃষ্টির কারণে মোটামুটি ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। তবু বন্যা দরদর করে ঘেমে বিছানার চাদর ভিজাচ্ছে। ঘেমে বিভোর হয়ে ঠোঁট জোড়া নেড়ে কি যেন বিড়বিড় করছে। হুট করে ঘুম ভেঙে যায় বন্যার। জড়সড় হয়ে উঠে বসে। আজ আবারও সেই স্বপ্ন দেখলো। পিছু ছাড়ে না কেন স্বপ্নটা তার? ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে বন্যা, পরনে লাল রাঙা কাতান শাড়ি। মহিমা বেগম তাকে বলেছিল বন্যাকে শুধু দেখতেই আসবে, কিন্তু দেখতে এসে তারা কাবিনও করে ফেলেছে। এখন থেকে বন্যা বিবাহিত। আর তারপর সে আর কেউ না, বরং আদিত্য। আদিত্যর সাথেই তার মা, বাবা আর ছোট বোন এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বারেক সাহেব ও জায়েন এই বিয়েতে উপস্থিত ছিল। বারেক সাহেব বিরক্তি নিয়ে পুরোটা বিষয়টি হজম করে গেছেন। বিয়ে পড়ানো শেষ হলেই জায়েনকে নিয়ে তিনি চলে যান। আদিত্য বন্যার সামনাসামনি সোফায় বসে মুচকি মুচকি হাসছে। বন্যা লজ্জায় মুখ তুলেই তাকাতেই পারছে না। বিধায় আদিত্যর এই প্রাপ্তির হাসি তার চোখেই পড়ল না। আর দেখতে এসে কাবিন পরিয়ে ফেলার সম্পূর্ণ ক্রেডিট যায় আদিত্যর। আদিত্যর মা তিশানী বেগম পরম স্নেহে নিজের বৌমার হাতে মালা পরিয়ে দিয়ে বলেন, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মিষ্টি একটা মেয়েকে আমার বৌমা বানিয়েছে। রাতে বন্যাদের বাড়িতে থাকতে হয় আদিত্যকে। তার বাবা, মা, বোন সবাই চলে গেছে, শুধু তার যাওয়াই হলো না। মহিমা বেগম আর মাঝহার সাহেব আজকের দিনটা তাকে এই বাড়িতেই থেকে যাওয়ার অনুরোধ করে বসেছিলেন। আদিত্য অবশ্য থাকতেই চায়নি। যাওয়ার আগে আদিত্যর বোন অদিতি আর কানে ফিসফিস করে বলে গেছে, কি রে, বিয়ে হলো কি হলো না এখনই বউকে ভয় পাওয়া শুরু করেছিস? দাঁড়া, বন্যা ভাবিকে দিয়েই তোকে জব্দ করতে হবে, তখন বুঝবে তুমি কত ধানে কত সাল। কতটুকু বলি আচ্ছা মতো আদিত্যর গাল টেনে দিয়ে পালিয়েছে। আদিত্য ভয় অবশ্য পাচ্ছেই। বিয়ের আগে বন্যার মতামত সে জানতেই চায়নি। বিয়ের রাতে বউ যদি তাকে স্বামী হিসেবে অস্বীকার করে, এত কাঠ খড় পুড়িয়ে বিয়ে করেও কিনা শেষমেশ বিবাহিত ব্যাচেলার হয়ে জীবন কাটাতে হবে, এসব ভাবতে ভাবতেই আদিত্য বন্যার ঘরেই প্রবেশ করে। বন্যা তখন আলমারিতে কি যেন খুঁজছে। আলমারি থেকে মেরুন রঙের এক পা 3 পিস বের করে আলমারি আটকে সে ঘুরে দাঁড়ায়। তখনই যোগাযোগী হয় আদিত্যর সাথে। বন্যার সাথে সাথেই তার দৃষ্টি শরীর কাচুমাচু হয়ে দাঁড়ায়। অস্বস্তিতে কি করবে বুঝতে না পেরে চোখের দৃষ্টি ফ্লোরের দিকে নামিয়ে এদিক ওদিক চাচড়ে করতেই থাকে। কিছুক্ষণ এভাবেই থেকে ধীর পায়ে হেঁটে আদিত্যকে পাশ কাটিয়ে বাথরুমে চলে যায়। পুরো সময়টাই আদিত্যর দৃষ্টি স্থির ছিল তার বৃষ্টিকন্যার দিকে, আর ঠোঁটে ঝুলছিল দুষ্টু হাসি। না জানি মেয়েটাকে অস্বস্তিতে ফেলে সে কি আনন্দ পায়।
বন্যা তাকে পাশ কাটিয়ে চলে গেলে সে ঠোঁট কামড়িয়ে হাসে, আপন মনেই বিড়বিড়ায়, বলেছিলাম না বৃষ্টিকন্যা, আপনাকে আমি নিজের করে নেব। আমার কথা আমি রেখেছি। আজ থেকে আপনি স্থায়ীভাবে আমার একান্ত ব্যক্তিগত হলেন। আজ থেকে আপনি মিসেস আদিত্য আয়মান। সকাল সকাল আদিত্য বন্যাদের বাসা থেকে বেরিয়ে যায়। তার নাকি অফিস আছে। বন্যা জানলার কাছে বিছানার কোনায় বসে বাইরের প্রকৃতি দেখছে। এই জানলা দিয়ে বাড়ি থেকে খানিকটা দূরিয়ে থাকা ছোট্ট নদীটা দেখা যায়। বন্যা প্রায় সময়ই জানলার পাশে বসে নদীটার ঢোল ঢোল পানির খেলা দেখে। আজও তাই করছে, তবে আজ তার মনোযোগ নদীর জলের দিকে নেই। সে ব্যস্ত নিজের জীবনের হিসাব কষতে। একটা দিনে তার জীবনে কত কিছু পরিবর্তন হয়ে গেল। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে সে। আদিত্য নামটা তার জীবনের সাথে নিবিড়ভাবেই জড়িয়ে পড়েছে। বন্যার মনে প্রশ্ন জাগে, এই সম্পর্কের পরিণতি কি? আদৌ সুখকর হবে, নাকি শেষটায় আবারও তাকে ভেসে বেড়াতে হবে দহন যন্ত্রণার সাগরে? প্রতিদিনকার মতো বন্যা ভার্সিটি সব ক্লাস শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে। রোজ আরোহীর সাথেই সে বাড়ি ফেরে, তবে আজ আরোহী তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় মজেছে। বন্যার এসব ভালোই লাগে না। সব সময় সবার থেকে একটু দূরত্ব বজায় রেখেই চলার চেষ্টা করে। তাই আরোহীর আশায় না থেকেই সে একাই বাসায় চলে আসার জন্য উদ্যত হয়। ক্যাম্পাস থেকে বেরিয়ে আসতেই বন্যার চোখ মুখ উচকেই যায়। সূর্যের তীব্র আলোয় চোখ মিলিয়ে তাকানো কষ্টসাধ্য, তবুও কিছু বলারই নেই, করারও নেই। মধ্যবিত্ত পরিবারের সন্তান এসব সহ্য করেই যেতে হয়। বন্যা নিজের বাঁ হাত চোখের একটু উপরে ধরে পিট পিট ঘুরিয়ে চোখ খোলে। আজকে যা গরম পড়েছে, হেঁটে গেলে নির্ঘাত মাঝ রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতে হবে। তাই বন্যা আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজতে উদ্যত হয়। হুট করেই একটা বাইক এসে তার সামনেই ব্রেক দেয়। বন্যা বিরক্তি নিয়ে বাইকের লোকটার দিকেই তাকায়। মানুষটাকে দেখে মুহূর্তেই তার সব বিরক্তি হাওয়ায় মিলিয়ে যায়। বন্যা জানে না এমনটা কেন হয়, শুধু এটুকুই জানি এই মানুষটার ওপর সে রাগ বিরক্তি নিয়ে এক মুহূর্ত থাকতেই পারে না। বন্যাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদিত্য বন্যার উদ্দেশ্যে বলেই, আজ পুরো দিন কি এখানেই থাকার প্ল্যানিং করছেন বৃষ্টিকন্যা? চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আদিত্য কথা কর্ণগহরে পৌঁছাতেই বন্যার ধ্যান ভাঙে। আদিত্যর থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। তা দেখে আদিত্য দীর্ঘশ্বাস ফেলে। কবে যে মেয়েটা তার সকল জড়তা ভুলে তাকে গ্রহণ করবে। আদিত্য আবারও বলে, কি হলো বন্যা, চলুন। বন্যা সেইভাবেই কাচুমাচু হয়ে দাঁড়িয়েই থাকে। বন্যার হেলদোল না দেখেই এবার আদিত্য ভরাট করায় বলেই, বন্যা, আপনি এখন সম্পূর্ণই আমার। আপনি পরিবারের দোহাই দিয়ে আমাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। সেই পরিবারকে সাক্ষী রেখেই কিন্তু আমি আপনাকে আপন করে নিয়েছি। আদিত্য আর কোনো কথা ব্যয় করতেই পারে না। বন্যা কাঁদো কাঁদো মুখে পা টিপে টিপে এগিয়ে এসে আদিত্যর বাইকে উঠে বসে। মিহি সুরে ছোট্ট করে বলে, সরি। বন্যার ওপর রেগে থাকার সামর্থ্য আদিত্যর আর নেই। ম্লান হেসে এসে বাইক স্টার্ট দেয়। অফিসের কাঁচের দেয়াল ভেদ করে সূর্যের সোনালি আলো পড়ছে স্বভাবের চোখে মুখে। শরতের মেঘহীন আকাশের সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে যায়। তবু স্বভাব এক দৃষ্টিতে সুদূর অন্তরিক্ষের পানি তাকিয়ে আছে। বোনের বিয়ের খবর সে কয়েক মুহূর্ত আগেই পেয়েছে। বিয়ের খবর জানার পর থেকেই এভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। বন্যাকে সে চিরতরেই হারিয়ে ফেলেছে। যে মেয়েটাকে নিয়ে অমৃত্যু ঘর করার জল্পনা করে বসেছিল, সে এখন অন্য কারোর। আর সব থেকে নির্মম সত্য হলো, নিজের দোষেই সে বন্যাকে হারিয়েছে। মায়ের বাধ্য সন্তান হতে গিয়ে প্রিয়সীকে হারিয়ে ফেলেছে সে, চিরতরেই হারিয়েই ফেলেছে। বন্যাদের বিল্ডিংয়ের সামনে এসে বাইক থামায় আদিত্য। বন্যা ফট করেই নেমে গিয়ে আদিত্যর দিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। মিনমিনে গলে শুধায়, আপনি ভিতরে যাবেন না? আদিত্য মুচকি হাসে, তবে হেলমেট পরে থাকায় তা বন্যার চোখে ধরাই দেয় না। আজ আপনার কথা রাখতে পারলাম না বৃষ্টিকন্যা, অফিসে যেতে হবে। আজ আসি কেমন? আদিত্য বাইক ঘুরিয়ে চলে যায়। যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ এক দৃষ্টিতেই তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলেই বন্যা। 2 দিন আগেও এই মানুষটার থেকে দূরে পালাতে চাইতো বন্যা, আর আজ কাঠ ফাটা রোদের দ্বীপ্রহর। বন্যা ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছে। তার পেছন পেছন আরোহীও আসছে বন্যাকে জ্বালাতে। এই বন্যা, তোর কোন বর বাসায় তোর জন্য অপেক্ষা করছে যে এত জলদি হাঁটছিস বলতো? একটু আসতে জানা।
বোনা আরোহীর কথা কানে না নিয়ে হাঁটতে থাকে। বোনার বিয়ের খবর পাওয়ার পর থেকেই সে বন্যার পেছনেই পড়ে আছে। আরোহীর গলার আওয়াজ আবারও বোনার কানে আসে। ওই বন্যা, তুই বিয়ে করলি অথচ আমাকে একটুও বললি না। আচ্ছা ছাড়, নাই বললি, কিন্তু তোর বরের সাথে দেখা তো করাবি, অ্যাটলিস্ট একটা ছবি তো দেখাবি নাকি? বোনা হাঁটে থামিয়ে আরোহীর দিকেই ফেরে। আরোহী বাচ্চাদের মতো চেহারা করে হাসে। তার সেই হাসি উপেক্ষা করে বোনা আবার হাঁটা ধরে। এদিকে আরোহীও তার দিকে তেড়ে এসে বলে, এই এই, আমার না তোর ভাবসাব একদম ভালো ঠেকছে না। বাই এনি চান্স তোর বর কি ওই ভুঁড়িওয়ালা টাকলা এমন কেউ নাকি রে? বোনা পেছন ফিরে আরোহীকে চোখ রাঙিয়ে দিয়ে আবার সামনে ফেরে। তখনই চোখ যায় তার থেকে 2 হাত দূরিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আদিত্যর দিকে। আদিত্যকে দেখেই বোধহয় পৃথিবীর সব জড়তা ভর করে বসে বন্যার ওপর। বোনা মাথা নিচু করে জড়সড় হয়েই দাঁড়িয়ে থাকে, আর আরোহী তার বক বক চালিয়েই যায়। এদিকে আদিত্য তার হাতের দিকে কপাল উচকে তাকায়, গলা স্বর একটু উঁচু করেই বন্যার উদ্দেশ্যে বলে, বন্যা, আজ আমার দরকারি কাজ আছে, একটু জলদি আসুন প্লিজ। বন্যা কি করবে ভেবেই পায় না। এদিকে আরোহী বকবক করেই চলেছে, ওদিকে আদিত্য তাকে ডাকছে। আদিত্যর কথা আরোহী কানে পৌঁছাতে সে গর্জে ওঠে। তেড়ে এসে বলে, হ্যালো মিস্টার, কি প্রবলেম আপনার? সাহস তো কম না, আমার বান্ধবীকে বাজে প্রস্তাব দেন? আপনি কোন দেশের রাজা যে আপনি বলবেন আর বন্যা গটগট করে আপনার বাইকে উঠে যাবে? আদিত্য আশেপাশে একবার চোখ বুলিয়েই নেয়। আশপাশের মানুষ তার দিকে বাঁকা দৃষ্টিতেই তাকিয়ে আছে। আদিত্য অসহায় গলায় বলে, নিজের বউকে বাইকে ওঠানো কি আইনত দণ্ডনীয় অপরাধ? আরোহী থতমত খেয়ে যায়। অসহায় দৃষ্টিতে বোনার দিকে তাকায়। বোনা ইশারায় হ্যাঁ বোঝায়। আরোহী আমতা আমতা করে বলে, সরি দুলা ভাই, আমি আসলে চিনতে পারিনি। আদিত্য বন্যাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। দুজনেই চুপচাপ। মাঝ রাস্তায় এসে বন্যা মিনমিনি গলায় বলে, আরোহীকে ওভাবে না বললেও পারতেন, কি ভাবলো কে জানে। আদিত্য স্বাভাবিক গলায় প্রশ্ন ছুড়ে দেয়, আর আরোহী যে আমাকে গণপিটুনি খাওয়ানোর ব্যবস্থা করে ফেলেছিল তার বেলায়? আদিত্যর কথার পিঠে বন্যার কিছু বলার মতো খুঁজেই পায় না, বিধায় চুপ করেই বসে থাকে। বাসার সামনে বাইক থামালে বন্যা ফট করেই নেমে আজও আদিত্যকে শোধায়, ভেতরে আসবেন না? আদিত্য মুচকি হেসে বলে, জীবনে জামাই আদর খাওয়ার অনেক সুযোগ পাবো, কিন্তু এখন অফিসে না গেলে আমার চাকরিটার দফা রফা হয়ে যাবে। বন্যা মিনমিনি গলায় বলে, আপনি রোজ রোজ আসেন কেন? আমি একা বাসায় আসতে পারবো। আদিত্য ঘোর লাগা গলায় বলে, বউটা যদি হারিয়ে যায়? বন্যা সঙ্গে সঙ্গেই জবাব দেয়, আমি বাচ্চা নই যে হারিয়ে যাব। বন্যার কথার পিঠে আদিত্য তাকে শুধায়, তুমি আমার বউ? আদিত্যর এহেন কথাই বোনের ইচ্ছে করেই লজ্জায় মাটির সাথে মিশে যেতে। তাকে লজ্জা পেতে দেখি আদিত্য ঠোঁট কামড়িয়ে হাসে। তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার জন্য আজ বোধহয় চাকরিটা চলেই যাবে। বন্যা কোনো রকমই নিজেকে সামলিয়ে আদিত্যকে বিদায় দিয়ে বাসার ভিতরেই চলে যায়। অপরাহ্নে শেষ ভাগ। বন্যা বাসার পাশে নদীটার দিকে তাকিয়ে আছে। বাম হাতে পরা ব্যাসলেটটা ডান হাত দিয়ে নাড়াচাড়া করছে। হুট করেই হেসে দেয় সে। মানুষ বিনা কারণেই হাসা হয় পাগল হলে, না হলে প্রেমে পড়লে। বন্যা কি তাহলে প্রেমে পড়েছে? ব্যাসলেটটা তাকে বিয়ের রাতে আদিত্যই পরিয়ে দিয়েছিল। মানুষটা বরাবরই স্পষ্টভাষী। ব্যাসলেট পরিয়ে দিয়ে সরাসরি তাকে বলেছিল, বন্যা, আমি জানি বিয়েতে তোমার মতামত ছিল কিনা আমার জেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি আমার বৃষ্টিকন্যাকে পেতে এতটাই উন্মাদ হয়েছিলাম যে কারো কথা শুনতে প্রস্তুত ছিলাম না। অতঃপর আদিত্য মিষ্টি একটা হাসি দিয়ে বলেছিল, ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে, তাই যতদিন না তুমি এই নতুন সম্পর্কে নিজেকে মানিয়ে নিতে পারছো, আমি না হয় বিবাহিত ব্যাচেলর হয়েই থাকবো। বিবাহিত ব্যাচেলার শব্দটা আপন মনে আওড়ে বন্যা হেসেই যায়। এমন সময় আগমন ঘটে মহিমা বেগমের। বন্যাকে একা একা হাসতে দেখেই বলে, কে রে, একা একা কি ভেবে হাসছিস? বন্যার হাসি থেমে যায়, গালে ফুটে ওঠে লাল আভা। কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা শুরু করে। মহিমা বেগম তা দেখেই হাসেন, স্বস্তি নিঃশ্বাস ফেলেই বলেন, বলেছিলাম না তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে ভালো রাখবে, তোর অতীতকে ভুলিয়ে দিবে। আদিত্য তোকে খুব ভালো রাখবে, দেখিস। মহিমা বেগম খানিকক্ষণ থেমে আবার বলেন। বন্যা মনোযোগ দিয়ে তার কথা সব শুনে। ছেলেটা 1 মাস আগে নতুন চাকরি পেয়েই তোর খালুর কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে।
তোর খালু তো না করে দিয়েছিল, পরিবারকে না পাঠিয়ে নিজেই প্রস্তাব নিয়ে চলে এসছে ভেবে। কারণ আদিত্যের সাথে ওর পরিবারের বোধহয় তেমন একটা বনিবনা নেই। আর এটা তোর খালুর কানে গিয়েছিল। পরে আমি তোর খালুকে বুঝিয়ে বললাম আদিত্যের মতো আর ছেলে হয় না। দ্বিপ্রহরের শেষ ভাগ। মেঘহীন আকাশে সূর্য খারাপভাবে কিরণ ছড়াচ্ছে ধরণীতে। জানলা গলিয়ে আসা তমকা বাতাসে ঘুমন্ত বন্যার চুলগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছে। ঘুমের মধ্যেই বন্যা বিরক্তি সুযোগ আওয়াজ করে। আজ সে ভার্সিটি থেকে আগেই চলে এসেছে, আদিত্যর জন্য অপেক্ষা করেনি। তার অশান্ত মনে কেন যেন আজ মানুষের কথা স্মরণই হলো না। হয়তো দীর্ঘ সময় পর আদিত্যকে নিজের সামনে দেখেছে বলে এমনটা হয়েছে। আজ আরোহী জেদের কারণে আরোহীর সাথে একটা কফি শপে যেতে হয় বন্যাকে, কিন্তু সেখানে যে সে অতিথির সাক্ষাৎ পাবে তা হয়তো সে কল্পনাও করেনি। কফি শপে সে শাবাব আর জুইকে একসাথেই দেখেছে। বন্যা আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে শাবাবের উপস্থিতি উপেক্ষা করার, নিজেকে বোঝানোর যে সে এখন আদিত্যর স্ত্রী, কিন্তু অবাধ্য মন কিছুতেই মানল না। বন্যা সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসে। বন্যার ফ্যাকাশে মুখ দেখে মহিমা বেগম আবার জিজ্ঞাসা করেন তার কি হয়েছে। তবে বন্যা তাকেও উপেক্ষা করে নিজের ঘরেই চলে আসে। অশান্ত মনকে শান্ত করার চেষ্টা চালিয়ে যেতে যেতে একসময় সে ঘুমিয়েই পড়ে। হঠাৎ ঘুমের ঘরে বন্যার মনে হয় কেউ তার দিকে অনেকক্ষণ ধরে গভীর দৃষ্টিতেই তাকিয়ে আছে। বন্যার অস্বস্তি হতে শুরু হয়, কিন্তু ঘুমে এতটাই প্রগাঢ় যে চোখ খুলতে মোটি মনই যাচ্ছে না। তবু অস্বস্তি না কাটায় পিট পিট করে চোখ খুলে সে সামনেই মানুষটাকে দেখেই তার ঘুম জোরানো জানলা দিয়ে পালিয়ে যায়। লাফিয়ে উঠে বসে সে, কয়েকটা শুকনো ঢোক গিয়ে আমতা আমতা করে বলে, আদিত্য আপনি? আদিত্য ঠিক তার সামনে চোখ মুখ শক্ত করেই বসে আছে। যদিও বন্যার ওপর সে রেগে নেই, আসলে বন্যার ওপর সে রেগে থাকতেই পারে না, তবুও মেয়েটাকে একটু শাসন করা দরকার। আদিত্য গম্ভীর গলায় বলে, তুমি এক মা চলে এসেছো কেন? আমি তো যেতামই তোমাকে নিতে, একটু অপেক্ষা করতে পারতে। বন্যা কি বলবে বুঝতেই পারে না। সে কিভাবে আদিত্যকে বলবে যে আজ সে শাবাবকে দেখেছে, নিজের প্রাক্তনকে দেখেছে। বন্যাকে চুপ থাকতে দেখে আদিত্য আবার প্রশ্ন করে, বাসায় আসার এত কিসের তাড়া ছিল? মহিমা বেগমের আগমনে কথাটা ধামা চাপা পড়েই যায়। মহিমা বেগম তাদের দুজনের উদ্দেশ্যে বলেন, দুজনের কাণ্ড দেখেছো? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, অথচ দুজনের একজনেরও পেটে দানা পানি দেওয়ার কথা মনে নেই। আর বন্যা, তুই আদিত্যর একটু খেয়াল রাখবি না বলতো? ছেলেটা সেই কখন এসছে, অথচ এখনো মুখে কিছু তুলল না। দীর্ঘ 2 ঘন্টা ধরে কফি শপে বসে আছে অদিতি। এতক্ষণ 4 গ্লাস কফি সে সাবার করেই ফেলেছে, অথচ কাঙ্ক্ষিত মানুষটির আসার কোনো নাম গন্ধই নেই। বিরক্তিতেই অদিতি চোখ মুখ উচকেই ফেলে। মানুষটা কি সব জায়গায় এমন দেরি করে, নাকি শুধু তার সাথেই দেখা করতে বললেই এমন দেরি করে? অবশেষে কাঙ্ক্ষিত মানুষটি তার সামনেই হাজির হলো। অদিতি তীব্র অভিমানে মুখ ঘুরিয়ে বসে থাকে। তা দেখেই তার প্রেমিক পুরুষ নিঃশব্দেই হাসে। প্রিয়সীর গাল ফুলিয়ে থাকা দেখতে বেশ লাগছে তার। অদিতিকে কোনো কথা বলতে না দেখে সে প্রিয়সীকে শোধায়, আমি রাজশাহী থেকে এত দূর এলাম তোমার জন্য, অথচ তুমি কথাই বলতে চাচ্ছ না অদি। এই দেখো কানে ধরেছি, আর দেরি হবে না। অদিতি আর চোখে তার কাঙ্ক্ষিত মানুষটির দিকেই তাকায়। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, আমি বুঝে গেছি আপনি আমাকে ভালোবাসেন না, একটুও ভালোবাসেন না। মানুষটা অপরাধী গলায় প্রিয়সীর রাগ ভাঙাতে বলে, বিশ্বাস করো অদি, রাস্তায় প্রচুর জ্যাম। আমি সেই সকাল 6টায় বাসে উঠেছি, আর এখন এসে পৌঁছালাম। অদিতির অভিমানের পাহাড় বোধহয় করলো। মিষ্টি গলায় ছোট্ট করে বলে, লোকটা অদিতির দিকে প্রশ্ন ছুড়ে দেয়। অদিতি লোকটার হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে বলে, কি আর করবে, সবে বিয়ে করেছে, এখন বোধহয় চুটিয়ে প্রেম করতে ব্যস্ত। অদিতির কথায় লোকটা দীর্ঘ শ্বাস ফেলে। রাতের আধার আকাশকে গ্রাস করেছে। আকাশে আজ চাঁদের অস্তিত্ব হয়েছে বিলীন। ছিটে ফোটা কিছু তারা লুকোচুরি খেলায় মেতেছে। কৃত্রিম আলোয় নিজের ঘর তন্ন তন্ন করে খুঁজেও মিলল না আদিত্যর ওয়ালেট। বিরক্তিতে আদিত্যর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। ওয়ালেট হারালে সমস্যা নেই, কিন্তু ওয়ালেটের ভেতর আদিত্যর ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর ক্রেডিট কার্ড রয়েছে। এসব হারালে মহা মুশকিলে পড়তে হবে ভেবে আদিত্যর মেজাজ খারাপ হয়ে যায়। হুট করেই মাথায় এলো বন্যদের বাসায় ফেলে আসেনি তো।
আদিত্য সময় নষ্ট না করে ফোন দিয়ে বন্যার নাম্বারেই ডায়াল করে। 2 বার রিং হলে বন্যা তার ফোন ধরে। বন্যা ফোন কানে ধরে চুপ করে থাকে, যা আদিত্যর একটা দীর্ঘশ্বাস ফেলার কারণ হয়ে দাঁড়ায়। মেয়েটা এখনও সম্পর্কটাকে মানিয়ে উঠতেই পারেনি। আদিত্য স্বাভাবিক গলায় বন্যাকে বলে, বন্যা, আমি বোধহয় আমার ওয়ালেটটা আপনাদের বাসায় ফেলে এসেছি, একটু দেখুন তো। বন্যা একবার তার পুরো ঘর নজর বুলিয়ে যেই না বলতে যাবে, ঘরে ওয়ালেটটি তখনই চোখ যায় বিছানা আর স্টাডি টেবিলের মাঝখানে ছোট্ট চাপা জায়গায় আদিত্যর ওয়ালেটটা পড়ে আছে। বন্যা এগিয়ে গিয়ে ওয়ালেটটা উঠিয়ে বিছানায় বসে। আদিত্যকে ছোট্ট করেই জবাব দেয়, জি পেয়েছি। আদিত্য স্বস্তির শ্বাস ফেলে বলে, বন্যা, কাল ভার্সিটি যাওয়ার সময় ওয়ালেটটা নিয়ে আসবেন প্লিজ। বন্যা ছোট্ট জবাব দেয়। আচ্ছা। আদিত্য ছোট্ট একটা শ্বাস ফেলে কট করে কেটে দেয়। হতাশ চেহারা নিয়ে আপন মনে বিড়বিড় করতে থাকে, বন্যা, আপনার কে কথা বলতে অসুবিধা হয় নাকি কথা বলার শক্তি পান না, কোনটা বলুন তো? একজন মানুষ এতটাও চুপচাপ হয় নাকি আমার সাথে শুধু এমন অত্যাচার করেন? ওদিকে বন্যা ভাবে ওয়ালেটটা এখনই তার ব্যাগে পরে নেবে, নয়তো কাল যদি নিয়ে যেতে ভুলে যায়। বন্যা বিছানা থেকে উঠে ওয়ালেটটা ব্যাগে রাখতে যাওয়ার সময় ভুলবশত স্টাডি টেবিলের সামনে থাকা চেয়ারে ধাক্কা খায়। বিধায় হাতেই থাকা আদিত্যর ওয়ালেটটা মেঝেতেই পড়ে যায়। নিচু হয়ে ওয়ালেটটা তুলতে গিয়ে বন্যার চোখে ধরা পড়ে অবিশ্বাস্য কিছু। বন্যার কাছে তা অষ্টম আশ্চর্যের চেয়ে কিছুই কম না। আদিত্যর ওয়ালেটে বন্যার ছবি রয়েছে। এও বুঝি সম্ভব? বন্যা কিছুক্ষণ হতভম্ব হয়ে তার ছবির দিকে তাকিয়ে থাকে। নীল শাড়ি গায়ে জড়িয়ে বৃষ্টি বিলাসী মতো বৃষ্টি কন্যার ছবি আদিত্যর তার ওয়ালেটে সযত্নে তুলে রেখেছে। বন্যা তার ভার্সিটির পাশের কফি শপটার সামনেই দাঁড়িয়ে আছে। সূর্যের তীব্র আলোয় চোখ মিলিয়ে তাকানোই মুশকিল, তবুও কিচ্ছু করার নেই। আদিত্যর জিনিস তাকে বুঝিয়ে দিবে, তবেই সে ভার্সিটিতে যাবে। কিন্তু মানুষের আসার নাম গন্ধই নেই। আরও 5 মিনিট কেটে যাওয়ার পর আদিত্যর আগমন ঘটে। বন্যাকে দেখি অপরাধী গলায় বলে, মাফ করবেন বৃষ্টি কন্যা, জ্যামে আটকে গিয়েছিলাম। বন্যা মানুষটার দিকে এক পলক তাকায়। ঘামিয়ে সাদা শার্টটা গায়ের সাথে আটকেই আছে, শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। আদিত্য বাম হাত দিয়ে কপালের ঘাম মুছে নেয়। বন্যার মায়া হয় মানুষটার জন্য। ব্যাগ থেকে আদিত্যর ওয়ালেটটা বের করে সামনে ধরে। আদিত্য ম্লান হেসে ওয়ালেটটা নিয়ে প্যান্টের পকেটে পুরে নেয়। বন্যা মিনমিনি গলায় বলে, আমার ক্লাস বোধহয় শুরু হয়ে গেছে, আমি এখন আসি। বন্যা ভার্সিটির দিকে পা বাড়াতে নিলেই আদিত্য পিছু ডাকে। বন্যা শুনুন। আদিত্য ডাকে বন্যা পিছন ফুরে জিজ্ঞেস দৃষ্টিতে তাকায়। আদিত্য মুচকি হেসে বলে, ভার্সিটির পরে দাঁড়াবেন, আমি নিতে আসবো। বন্যা হ্যাঁ সূচক মাথা নেড়িয়ে চলে যায়। আর আদিত্য ছুটে তার অফিসের উদ্দেশ্যে। ভার্সিটি শেষে বন্যাকে আর আদিত্যর জন্য অপেক্ষা করতেই হয়নি। আদিত্য আগে থেকে এসে হাজির হয়েছে। বন্যা বাইকে উঠে বসলেই আদিত্য বাইক স্টার্ট দেয়। তবে বন্যাদের বাসার রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যায়। তা দেখেই বন্যা আদিত্যর দিকে প্রশ্ন ছুড়ে দেয়, এ কি, আপনি বাইক ঘোরালেন কেন? উল্টো রাস্তায় কেন যাচ্ছেন? আদিত্য হতাশ হয়ে বলে, কাল থেকে তো আপনাদের ভার্সিটিতে রোজার ছুটি পড়বে, দেখা হবে না আমাদের, তাই আজ না হয় একটু বেশি সময় কাটান আমার সাথে। বন্যা চিন্তিত গলায় বলে, খালামুনি খালু চিন্তা করবে সময় মতো বাসায় না পৌঁছলে। আদিত্য ভাবলেশীনভাবে উত্তর দেয়, তাদের বলে দিয়েছি আজ আমি আমার বউকে নিয়ে আমার বাসায় যাব। আদিত্য চাবি ঘুরিয়ে তালা খুলে দরজা খুলে পেছন বন্যাকে আগে বাসায় ঢোকার জন্য ইশারা করে। বন্যা তার সকল জড়তা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাসায় প্রবেশ করে। চারিদিকটাই চোখ বুলিয়ে নেয় দেখে 2 রুমের বাসা, সাথে ডাইনিং ড্রয়িং রুম। আদিত্য বাসায় ঢুকে দরজা লাগিয়ে দেয়। বন্যার উদ্দেশ্যেই বলে, এখানে হবেই আমাদের টোনাটুনি সংসার। যদিও বাসাটা আমার না, ভাড়াই নিয়েছি। আপনার বর অতটাও বড়লোক নয়। এবার বলুন, বাসা পছন্দ হয়েছে? বন্যা মুখে কিছু না বলে শুধু ঘাড় ঘোরায়, যার অর্থ তার পছন্দ হয়েছে। আদিত্য কিছু একটা চিন্তা করে বলি, বন্যা, আপনি এক কাজ করুন, ফ্রেশ হয়ে আসুন, আমি ততক্ষণে খাবার গরম করি। তারপর ইশারায় একটা ঘর দেখিয়ে দিয়ে বলি, এটা আমাদের বেডরুম। বন্যা বাথরুমে গিয়ে চোখ মুখ হাত ধুয়ে নেয়। যা গরম পড়েছে, গোসল করলেই বেশ ভালোই লাগতো, কিন্তু কিচ্ছু করার নেই। বাথরুম থেকে বেরিয়ে বন্যা বাসাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। বন্যার মনে প্রশ্ন জাগে। সে যতদূর জানি আদিত্যর বাবা সরকারি চাকরিজীবী, ঢাকায় তার নিজস্ব বাড়ি আছে। তাহলে আদিত্য আলাদা কেন থাকে? আদিত্য রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বন্যাকে বাসা দেখতে ব্যস্ত দেখে আফসোসের সুরেই বলে, বরের বাসাটা যতটা মনোযোগ দৃষ্টি দিয়ে দেখছেন
তার একাংশ যদি বরের দিকে দিতেন, এই অবলা স্বামীটাও ধন্য হতো। আদিত্যর কথায় বন্যার গালে লাল আভা ফুটে ওঠে। তা দেখেই আদিত্য হাসে, ছোট্ট করে একটা শ্বাস ফেলেই বলে, খাবার গরম হয়ে গিয়েছে, টেবিলে চলুন। বন্যা বিনা বাক্য ব্যয়ে টেবিলের দিকে অগ্রসর হয়। এই মানুষটা থেকে দূরে গেলেই সে বাঁচে, নয়তো লোকটা লজ্জা দিতে থাকবে। আদিত্য ঠায় দাঁড়িয়েই থাকে। বন্যা যাওয়ার দিকে তাকিয়ে বিড় করে ঘোর লাগা গলায় বলে, আপনার দৃষ্টি আমায় ধন্য করে না বৃষ্টিকন্যা, আমায় ধ্বংস করে। বন্যা আদিত্যর ঘরের বারান্দায় দাঁড়িয়ে অপরাহ্নের প্রকৃতি দেখছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। বাড়ির পাশের খোলা মাঠে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলায় মত্ত। আদিত্য এসে বন্যার পাশেই দাঁড়ায়। বন্যা তার উপস্থিতি টের পেয়েও কোনো হেলদোল দেখায় না। আদিত্য তার মনোযোগ আকর্ষণের জন্য খুব খুব করে কেসে বলে, কিছুদিন পর থেকে স্থায়ীভাবে এখানে থাকতে হবে আপনাকে বন্যা। তখন না হয় বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাগুলোর খেলা দেখবেন। এখন একটু এই অসহায় মানুষটার দিকে নজর দিন। বন্যার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফোটে, তবে মুখে কিচ্ছু বলে না। তার দৃষ্টি মাঠের বাচ্চাগুলোর দিকেই। কিছুক্ষণ নীরবেই কাটে। বন্যা আদিত্যকে প্রশ্ন করে বসে, আপনি চাইলে আমাকে বিয়ে করে সঙ্গে সঙ্গে নিজের কাছে আনতে পারতেন, তবুও তা করলেন না কেন? মুহূর্তেই আদিত্যর মুখের রং পাল্টে যায়, ঠোঁটের হাসির রেখা গায়েব হয়ে যায়। কথা ঘোরানোর উদ্দেশ্যে মিথ্যে হেসে বলে, ওসব ছাড়ুন তো, আগে বলুন আমার হাতের রান্না কেমন লাগলো। বন্যা আদিত্যর দিকেই ফেরে। বেশ ভালোই বুঝতে পারে আদিত্য কথা ঘোরাতে চাইছে, তাই সে আর আদিত্যকে অস্বস্তিতে ফেলতেই চাইছে না। বন্যা নিজেও প্রশ্নটা করে অস্বস্তিতেই পড়ে গেছে। হুট করেই কথাটা মাথায় আসায় কিছু না ভেবেই প্রশ্নটা করেই ভেবেছিল সে। ম্লান হেসে আদিত্যকে জবাব দেয়, আমার হাতে রান্নার থেকে ভালো। সন্ধ্যার আগে আদিত্য বন্যাকে বন্যাদের বাসায় নিয়ে আসে। বন্যাকে বিল্ডিংয়ের সামনে নামিয়ে দিয়ে সে চলে যায়। বন্যা আদিত্যর সাথে কাটানো দিনগুলোর কথা ভাবতে ভাবতে বাসায় আসে। বাসায় এসে নিজের শাশুড়ি মা আর ননদ অদিতিকে তাদের বাসায় দেখে একটু অবাকই হয় সে। নিজের অবাক হওয়াকে আপাতত মাটি চাপা দিয়ে সৌজন্যতার সাথে তাদের সাথে কুশল বিনিময় করে। রাত অবধি দিশারি বেগম আর অদিতি বন্যাদের বাসাতেই ছিল। বন্যার তার শাশুড়ি মা আর ননদকে বেশ ভালো লেগেছে। অদিতির সাথে কয়েক ঘন্টার ব্যবধানে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাওয়ার আগে দিশারি বেগম বন্যাকে নিজের সামনে বসান, স্নেহ ভরা গলায় বলেন, আমার ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসে বন্যা। বন্যা অবাক দৃষ্টিতে দিশারি বেগমের দিকেই তাকায়। দিশারি বেগম মুচকি হেসেই বলেন, শাশুড়ির মুখে এমন কথা শুনে অবাক হচ্ছ তাই তো? অবাক হওয়ার কিছু নেই, যেটা সত্য আমি তোমাকে সেটাই বললাম। দিশারি বেগম একটু থামলেন, সময় নিয়ে আবার বলতেই শুরু করলেন, জানো বন্যা, আমার ছেলেটা না সেই ছোট্ট থেকেই নম্র ভদ্র ছিল, কখনো গুরুজনদের মুখের ওপর উঁচু গলায় কথা বলেনি, একদম বাবা মায়ের বাধ্য ছেলে। কিন্তু ওই যে বলে না, সঙ্গদোষে লোহা ভাসে। দিশারি বেগম দীর্ঘশ্বাস ফেলেন। আমার বড় ভাইয়ের উচ্ছন্নে যাওয়া ছেলে দীপ্ত, দীপ্তর সঙ্গদোষে আমার যে ছেলে কোনোদিন একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি, সেই ছেলে মদ খেয়ে রাত দুপুরে বাড়ি ফেরে। তোমার শ্বশুরমশাই ছেলের এমন অধঃপতন দেখে কষে একটা চর বসিয়ে দেন আদিত্যর গালে। সেই যে আমার ছেলেটা ঘর ছেড়েছে, গত 2 বছরে বাড়ির চৌকাঠ পর্যন্ত পেরোয়নি। এবার দিশারি বেগম হেসে দেন, হাসি হাসি মুখে বলেন, 2 বছর পর ছেলেটা আমার সাথে যোগাযোগ করে। জানো সে আমার কাছে সেদিন কি চেয়েছিল? আদিত্যর ও কর্মগুলোর কথা শুনে অন্যার খুব রাগ লাগে। মানুষটা নিজেই ভুল করছে, আবার নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। কি অদ্ভুত সে! ভাবতে ভাবতেই দিশারি বেগমের প্রশ্ন তার কানে আসে। সে জিজ্ঞাসা দৃষ্টিতে দিশারি বেগমের দিকেই তাকায়। দিশারি বেগম তার ঠোঁটের হাসি প্রশস্ত করে বলেন, আদিত্য তার বৃষ্টিকন্যাকে বিয়ে করার আবদার করে বসেছিল। দিশারি বেগমের কথায় বন্যা সব রাগ অভিমান ফুরুত করে জানলা দিয়েই পালিয়ে যায়। মানুষটার ভালোবাসা দেখে বন্যারও ইচ্ছে করে নতুন করে ভালোবাসতে। দিশারি বেগম ছলো ছলো দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে আবদার করে বসলেন, বন্যা, আমার বিশ্বাস আদিত্য তোমার কথা কখনো ফেলবে না। তোমার কাছে মা হয়ে আমি অনুরোধ করছি, যদি সম্ভব হয় আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এসো, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো। সময় তার আপন গতিতেই বহমান। দেখতে দেখতেই একটা মাস কেটে গেল। আজ পবিত্র ঈদুল ফিতর। গত 1 মাসে আদিত্য আর বন্যার দেখা হয়েছে মাত্র 2 বার। আদিত্য এসেছিল দেখা করতে,
আজ আদিত্য ভীষণ খুশি। প্রায় 10 দিন পর সে যাচ্ছে তার বৃষ্টি কন্যার কাছে। সে ভেবে রেখেছে আজ সে বন্যাকে নিজের বাসায় নিয়ে যাবে। বাইক রেখে সিঁড়ি বেয়ে উঠে বন্যাদের বাসার কলিং বেল চাপে আদিত্য। মহিমা বেগম দরজা খুলে দেন। আদিত্যকে বাসার ভিতরে নিয়ে এসে কুশলাদি বিনিময় শেষে আদিত্য বন্যার কথা জিজ্ঞেস করলে মহিমা বেগম জানান বন্যা আরও 1 ঘন্টা আগে আদিত্যর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মহিমা বেগমের কথায় আদিত্য কপাল কুঁচকে তাকায়। সে তো বন্যাকে আগেই বলেছিল যে নিতে আসবে, তাহলে বন্যা একা কেন চলে গেল? আদিত্য মহিমা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে বন্যাকে কল দেয়। 2 বার রিং হতেই বন্যা কল রিসিভ করে। আদিত্য বেশ চিন্তিত গলায় প্রশ্ন করে, বন্যা তুমি কোথায় বলো তো? বন্যার ভাবলেশীন জবাব, আপনার বাসায়। বন্যার জবাবে আদিত্যর কপালের ভাঁজ আরও প্রগাঢ় হয়। আমার বাসায় মানে? তুমি আমার বাসায় কিভাবে গেলে? বাসার একটাই চাবি, যেটা এই মুহূর্তে আমার কাছে। বন্যা সোজা সাপটা জবাব দেয়, আমি আপনার বাসা মানে আমার শ্বশুর বাড়িতে। বন্যার কথা বুঝতেই আদিত্যর আর সময় নষ্ট করতে হয় না। আদিত্য জল শক্ত করে আদেশের সুরে বলে, এক্ষুনি ওই বাসা থেকে বেরিয়ে এসো বন্যা। আপনি এসে নিয়ে যান। বন্যা কথাটুকু বলেই কল কেটে দেয়। বন্যা ঘুরে ঘুরে বাসাটা দেখতেই থাকে। 4 রুমের একটা ফ্ল্যাট। আদিত্যর রুমটা সব থেকে বড়। ঘরটা সুন্দর করে সাজানো। মনের ভাবতেই অবাক লাগে মানুষটা গত 2 বছর এই ঘরে আসেইনি। মনে তো মনে হচ্ছে আদিত্যর গায়ের ঘ্রাণ এখনো এই ঘরেই আছে। আসলে দিশানি বেগম ছেলের ঘরটা আগের মতো করেই রেখেছেন, যেমনটা আদিত্য রাখত। বন্যার সব থেকেই পছন্দ হয়েছে বারান্দাটা। ঘরের থেকে সাথে চুড়ুন্ত বারান্দা। ঘর আর বারান্দার মাঝখানেই থাই গ্লাস দেয়া। হঠাৎ দিশারি বেগমের ডাকে বন্যা উদ্যত হয় রান্নাঘরে যাওয়ার জন্য, কিন্তু ঘরের দরজার কাছে আসতেই ঘটল এক অঘটন। বন্যা ধাক্কা খেয়ে পড়ে যেতে গেল আর বন্যার ওপর পড়ল আদিত্য। পড়ে যাওয়াতে আদিত্য চোখের চশমা খুলে পড়ল বন্যার কপালে। বন্যা চোখ মুখ কুচিয়ে তাকালো। আদিত্য ঝাড়ি মেরে বলল, চোখে দেখো না, নিজেও পড়লে আমাকেও ফেললে। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, আমি চোখে দেখি না? আপনি তো আপনার 4 চোখ দিয়েও দেখেন না। আর নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া কি আপনার স্বভাব নাকি? আদিত্য দ্বিগুণ রাগ দেখিয়ে বলে, কি আমি অন্যের উপর দোষ চাপিয়ে দেই? বন্যা গলা জোর বাড়িয়ে বলে, তা নয় তো কি, মদ গিলে বাড়ি ফিরবেন আর বাবা শাসন করলেই দোষ না? আদিত্য চোখ গোল গোল করেই তাকায়। বন্যা কিভাবে জানলো ওই কথা? বন্যা চোখগুলো খিচে বলে, কি ভারী বাবা, উঠুন তো আমার উপর থেকে। আদিত্য উঠিয়ে দাঁড়ায়। নিজের চশমাটা তুলে নিয়ে চোখে পড়ে। বন্যাও উঠে দাঁড়ায়। আদিত্য থমথমে গলায় বলে, চলো এখান থেকে। বন্যা নিজের ওড়না ঠিক করতে করতে প্রশ্ন করে, কোথায় যাব? আদিত্য সোজা সাপটা উত্তর দেয়, আমাদের বাসায়। বন্যা ভাবলেশীন ভাবেই জবাব দেয়, এটাই আমাদের বাসা, আজ থেকে এখানেই থাকা হবে আপনার। আদিত্যর প্রতি উত্তরের আশায় না থেকেই বন্যা হাঁটা ধরে দিশারি বেগমের কাছে যাওয়ার উদ্দেশ্যে। পুরো পরিবার দুপুরের খাবার খেতে বসবে, তখনই কলিং বেল বেজে ওঠে। অদিতি উঠে গিয়ে দরজা খুলে দেখে দীপ্তও এসেছে। দীপ্তকে সাথে নিয়ে অদিতি ডাইনিং টেবিলে বসে। দীপ্ত সকলের সাথে কুশলাদি বিনিময় করে। এদিকে বন্যা দীপ্তর দিকে তাকিয়ে অনেকক্ষণ হলেও চেনার চেষ্টা করছে। কোথায় যেন দেখেছে সেই লোকটাকে। মাথায় একটু জোর দিতেই বন্যার মনে পড়ে যায় এই লোকটাই তো সেদিন রাতে তাকে বাজে ইঙ্গিত করেছিল। দীপ্ত আর চোখে বন্যার দিকে তাকায়। এমন একটা ভান ধরে যেন সে বন্যাকে চিনেই না। দীপ্তর আগমনে খুশি হয়নি আদিত্য। দীপ্ত চরিত্র কেমন তা সে খুব ভালো করেই জানে। ভাগ্যের সময় থাকতে সে নিজের ভুল বুঝতে পেরেছিল, নয়তো সে নিজেও আজ হয়তো দীপ্তদের দলভুক্ত হতো। রাত বোধহয় 9টা। আদিত্যদের ঘরের বিছানার ওপর তন্দ্রায় আচ্ছন্ন বন্যা। আদিত্যও তাকে বাড়ি পৌঁছে দেবে বলেছিল, কিন্তু সন্ধ্যার দিকে মানুষটা তাকে অপেক্ষা করতে বলে ওই যে গেল, এখনো এলোই না। অপেক্ষা করতেই করতেই একসময় বন্যা ঘুমিয়েই যায়। আদিত্য ঘরে এসে দেখেই বন্যা ঘুমিয়ে বিভোর। বন্যা ঘুম ভাঙাতে ইচ্ছেই হলো না, তাই সে বন্যার পাশে আধ শোয়া হয়ে ফোন স্ক্রল করতেই শুরু করে। হঠাৎ ঘুমের মাঝে বন্যা কি যেন বিড়বিড় করতেই শুরু করে। ঘেমে নেই সে একাকার। হুট করে মা বলে চেঁচিয়ে উঠে বসলো। আদিত্য তার পাশেই ছিল। বন্যার এমন কাণ্ডে এসে ঘাবড়ে যায়। বন্যার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়। হয়তো খারাপ স্বপ্ন দেখেছে। ঘরে পানিই ছিল না। আদিত্য এক মুহূর্তের জন্য বন্যাকে রেখে দ্রুত যায় পানি আনতে। বন্যা আদিত্যকে আটকাতে চায়, কিন্তু পারেই না। তাকে বুঝতে দেয় না এই যে নতুন কিছু নয়,
পানি নিয়ে এসে ঘরে আদিত্য বন্যাকে পাইই না। এদিকে ওদিকে তাকাতেই তাকে বারান্দায় আবিষ্কার করে। আদিত্য তার কাছে যায়। আদিত্যর উপস্থিতি টের পেয়ে বন্যা বলে, ঘাবড়াবেন না, এ আর নতুন কিছু নয়। সুদূর অন্তরিক্ষে মিটিমিটি তারাদের খেলা। এক পাশে চাঁদ মামা বসে বসেই হাসছে, রূপালী আলো ছড়িয়ে দিচ্ছে দিকে দিক। বন্যা সেদিকেই তাকিয়ে আছে। আর তার পাশেই আদিত্য। আদিত্যর দৃষ্টি তার বৃষ্টিকন্যাতেই আবদ্ধ। আর বৃষ্টিকন্যার সুদূর অন্তরিক্ষে। বন্যা ধীর গলায় বলেই, আমার মায়ের অগোচরে আমার বাবা যামিনী আন্টির সাথে সম্পর্ক তৈরি করে। অবশ্য তাদের সম্পর্ক বাবা মার বিয়ের আগেই ছিল, এমনকি একটা ছেলেও ছিল তাদের। পরিবারের কেউ জানতো না তাদের সম্পর্কের কথা, মাও জানতেন না। একদিন যামিনী আন্টি জায়ান ভাই আর 9 মাসের ছোট্ট জুইকে নিয়ে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায় অধিকার চাইতে। আমার তখন কতই বা বয়স হবে, হয়তো 2 বা 2.5। বন্যা একটু থামে, গলা ভিজিয়ে নিয়ে বলতে শুরু করে, মা বাবাকে খুব ভালোবাসত। বাবার করা প্রতারণা মা সহ্য করতে পারেনি। সেই দিনই মা আত্মহত্যা করে নিজের গায়ে আগুন দিয়ে। গায়ে আগুন লাগানোর পর মা যেভাবে ছটফট করছিল, যেভাবে চিৎকার করছিল, সবটাই নিজের চোখে দেখেছিলাম। সেদিনের ঘটনা আজও স্বপ্ন হয়ে আমাকে তাড়া করে। বন্যা চুপ করে। আদিত্য এতক্ষণ তার সব কথা শুনছিল, কি বলবে বুঝতে পারেই না সে। তখন অদিতির কণ্ঠস্বর কানে আসে। বন্যা আদিত্য দুজনে পিছন ফিরে অদিতির দিকে তাকায়। মা তোমাদের খেতে ডাকছে, জলদি এসো। কথাটুকু শেষ করে অদিতি বেরিয়ে যায়। নিশাতি রাত, নিশাচর প্রাণী বাদে সকলে গভীর ঘুমে। ঘুম নিয়ে শুধু অদিতির চোখে। বন্যা আদিত্যর সব কথাই তখন সে শুনেছিল। এতদিন সে ভাবত বন্যা জায়নের আপন বোন, ভেবে খুশিও হয়েছিল সে। কিন্তু এখন বন্যা আর জায়নের সম্পর্ক তিক্ততা কোনোভাবেই তার আর জায়নের অথবা বন্যা আর আদিত্যর সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না তো? রমজানের ছুটির শেষে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সব জায়গায় আগের মতো চলতে শুরু করছে। আদিত্য বন্যা চেয়ে যার কর্মব্যস্ত জীবনে মতো, তবে বদলায়নি তাদের একে অপরের প্রতি অনুভূতিগুলো। রোজকার মতো আজও আদিত্য তার বাইক নিয়ে হাজির বন্যার ভার্সিটির সামনে। তবে আজ বন্যাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে না, নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যাবে। নিশারি বেগমের বড় ভাই ভাবি আজ দেশে ফিরেছেন। আদিত্যদের বাসাতেই তারা উঠেছেন। নিশারি বেগম বন্যাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চান বিধায় খুব করেই বন্যাকে অনুরোধ করেছেন যাতে আজ সে তাদের বাসায় যায়। বন্যা তার শাশুড়ি মায়ের কথা ফেলতেই পারেনি। আদিত্য প্রায় 1 ঘন্টা ধরেই নিজের ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করেই চলেছে। বন্যা এতক্ষণ হলেও তাদের বাসায় এসেছে, অথচ নিজের বউটাকে 2 মিনিটের জন্য কাছেই পায়নি। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। মনে মনে নিজের বাসার মানুষদের ঘরে শত্রু বিভীষণ বলেই আখ্যায়িত করছে। একে তো বন্যা সব সময় তার থেকে পালিয়েই বেড়ায়, তার উপর বাড়ির মানুষগুলো বন্যাকে তার কাছে আসতেও দেয় না। আদিত্য এখন তার বাবা মার সাথে এই বাড়িতেই থাকে। বন্যা জেদের কাছে তাকে হার মানতেই হয়েছে, বা অন্যভাবেও বলা যায় নিজের মিষ্টি কন্যার কোনো আবদার সে অপূর্ণ রাখতেই চায়নি। বেশ অনেকক্ষণ হলো বন্যা ড্রয়িং রুমে সিঙ্গেল সোফায় বসে আছে। আদিত্যর মা বাবা তিশারি বেগম ও আনোয়ার সাহেব তার আর আদিত্যর বাবা মামা মামি গল্পে মজে ছিলেন। এদিকে বন্যা অসহায়ের মতো বসে আছে, না সে এখানে বসে থাকতে চাইছে আর না উঠে যেতে পারছে। তার ওপর বন্যার অস্বস্তির আরেকটি কারণ হলো দীপ্তর উপস্থিতি। বন্যা হাতে থাকা ফোন প্রাইভেট করে ওঠে। মেসেজ এসেছে। বন্যা ফোনের দিকে দৃষ্টি দেয়। আদিত্যর মেসেজ, জলদি ছাদে এসো। বন্যা কি করবে ভেবেই পায় না। সবার সামনে থেকে উঠে গিয়ে ছাদে গেলে বিষয়টা কেমন দেখাবে। তার উপর কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, তখন কি বলবে? পরের কাছেই দেখা করতে যাচ্ছি। বন্যা ছাদে এসে এদিক ওদিক তাকিয়ে আদিত্যকেই খোঁজে, কিন্তু আদিত্য তো ছাদেই নেই। বন্যা ছাদে আসতে পারার ক্রেডিট যায় অদিতিকে। সে এটা ওটা বলে বন্যাকে ছাদে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ পিছন থেকে কেউ একজন বন্যাকে জড়িয়ে ধরে। বন্যা ভয়ে কেঁপে ওঠে। প্রথমে ভাবে হয়তো আদিত্যই হবে, কারণ আদিত্য ছাড়া কারো অধিকারী নেই তাকে এত নিবিড়ভাবে স্পর্শ করার। কিন্তু আদিত্যর গায়ের ঘ্রাণ তার চেনা, শরীরের ঘ্রাণ যারা দিচ্ছে এটা আদিত্য নয়। বন্যার সঙ্গে সঙ্গে চিটকে দূরে সরে যায়। দীপ্তকে হাসি হাসি চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে তার শরীর রিরি করে ওঠে। দীপ্ত হেসে বলে, রিল্যাক্স, এটা আমি। আজ আমি তোমাকে একটা অফার দিই, কেমন? দীপ্ত কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে আবার বলে, তো কি যেন বলছিলাম? ও হ্যাঁ, শোনো, তোমাকে আমার মনে ধরেছে। এক রাতের জন্য হলেও আমার তোমাকে চাই। বাট প্রবলেম হলো তুমি
আমার ভাইয়ের ছেলে, অ্যান্ড আমি আমার ভাইয়ের সংসার তো আর নষ্ট করতে পারি না। দীপ্ত মুখে শয়তানি হাসির রেখা টেনে বলে ওঠে, তো তুমি নিজ ইচ্ছায় এক রাত আমার সাথে কাটাও, আই প্রমিস। আদিত্য কিছুই জানবে না, তোমার সম্মানে কোনো আঘাত লাগবে না, আর আমারও না। সো বি রেডি। গড়গড় করে কথাগুলো বলেই দীপ্ত ছাদ থেকে নিচে নেমে যায়। বন্যার রাগে তার ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আদিত্যর আগমন ঘটেই ঠিক তখনই বন্যাকে কাঁপতে দেখে আদিত্য তার দিকে এগিয়ে আসে। চিন্তিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে বন্যা, এমন করছো কেন? আর দীপ্তকে দেখলাম নিচে নামতে, ও কি ছাদে এসেছিল? বন্যা নিজেকে সামনে নেয়, আমতা আমতা করে আদিত্যকে বলে তার কিচ্ছু হয়নি, কিন্তু আদিত্যর মনের সংখ্যা যায় না। বন্যার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলে, দীপ্তর সঙ্গদোষে মদ গিলে বাড়ি ফিরেছিলাম। এটা যেহেতু জানো, তাহলে এটাও তো জানো উচিত যে দীপ্তর ব্যাপারে বাজে কিছু বললে তা আমার বিশ্বাসযোগ্য হবে। আদিত্য জিজ্ঞাসু দৃষ্টিতে বন্যার দিকে তাকায়, কিন্তু বন্যা সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যায়। রাতের আধারে ধরনী আচ্ছাদিত পূর্ণিমা রাত, আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। কেউ গভীর ঘুমেই মতো, তো কেউ চন্দ্রবিলাসে। তবে বন্যা আপাতত এই দুই শ্রেণীর একটাতেও দলভুক্ত নয়। বিছানায় শুয়ে বারবার এদিক ওদিক করছে। আজকে দুপুরের ঘটনা তার চোখে ভেসে উঠছে। হুট করে মাথায় আসে, দীপ্তর জায়গায় যদি আদিত্য তাকে জড়িয়ে ধরতো তাহলে কি খুব ক্ষতি হতো। নিজের ভাবনায় নিজেই লজ্জায় লাল নীল হতে শুরু করে বন্যা। কি ভাবছে সেই সব? আদিত্যর প্রতি তার জড়তাগুলো বোধহয় হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। লাল রঙা কামিজ পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে অদিতি। আজ সে ভীষণ খুশি। জায়ান তার বাবাকে নিয়ে আজ তাকে দেখতে আসছে। প্রথমে সে ভেবেছিল তার আর জায়ানের সম্পর্ক হয়তো অনিশ্চিতের দিকে এগিয়ে যাবে, তবে তা হয়নি। অদিতি তার জায়ানের সম্পর্কের ব্যাপারে বন্যাকে সব জানিয়ে দিয়েছিল। এতে বন্যা বেশ খুশিও হয়েছিল। বন্যা নিজেই আদিত্যকে এই ব্যাপারে বলেছিল। প্রথম আদিত্য নাকচ করিয়ে দিলেও পরবর্তীতে বোনের খুশির কথা চিন্তা করে আর বাধাই দেয়নি। আজ বন্যা নিজ হাতে অদিতিকে সাজিয়ে দিয়েছে। তবে এই সবের ভেতরেও সে অস্বস্তিতেই ভুগছে। তার কারণ হলো দীপ্ত আর তার বাবা মা আজ এই বাড়িতেই আছেন। জায়েনরা তখনও এসে পৌঁছায়নি। আজ বন্যা নিজে রান্না করতেই চেয়েছে, দিশানি বেগম মানা করেনি। মেয়েটা প্রথমবার তার কাছে আবদার করেছে, কিভাবে মানা করতেন তিনি। দিশারি বেগম হাতে হাতে বন্যার কাছে সাহায্য করতেই লাগে। বন্যা তাকে জোর করিয়ে রান্নাঘরের বাইরেই পাঠিয়ে দেয়। রান্না শেষ করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে যায় বন্যার। রান্নাঘরে সব খাবার ঢাকা দিয়ে রেখে বের হতে নেবে তখনই আগমন ঘটে দীপ্ত সোজা এসে বন্যার কোমর জড়িয়ে ধরে বন্যাকে নিজের কাছে নিয়ে এসে বন্যার নিজের সর্বশক্তি ব্যবহার করেও দীপ্তকে নিজের থেকে দূরে সরাতেই পারে না। যেই না চিৎকার করে সবাইকে ডাকতে যাবে, দীপ্ত নিচু গলায় বলে, বলেও চেঁচিও না, সবাই তোমাকেই বলে উঠবে। তুমি হলে পরের বাড়ির মেয়ে আর আমি বাড়ির ছেলে, আমার কথাই সবাই বিশ্বাস করবে। দীপ্তর কথা কানে যেতেই বন্যার হতবুদ্ধ হয়ে যায়। দীপ্তর কথা ভুল নয়, যদি সবাই তাকে ভুল বোঝে। বন্যা মুখে কোনো আওয়াজ না করলেও অদীপ্তকে সর্বশক্তি ব্যবহার করে সরাতে চেষ্টা করে, কিন্তু তার চেষ্টায় সে সফল হয়ই না। বন্যার দম ফুরিয়ে আসে, তবুও চেষ্টা থামাই না। দীপ্ত বন্যাকে শক্ত করে ধরে রেখে বাঁকা হেসে বলে, তোমার অফার নেই ভেবেছ? একটা রাত কাটাতে রাজি তো তুমি? কবে তোমাকে নিজের করে পাওয়া বলো তো? দীপ্ত নিজের বাবার গলার হুঙ্কার শুনিয়ে দীপ্ত বন্যাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। বন্যা দীপ্তর কাছ থেকে ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বাবা, আমি তো কিছু করিনি, এই মেয়ে। দীপ্তর বলা কথা শেষ হতে না হতেই দীপ্তর গালে চড় বসেই যায়। দিদার সাহেবের হুঙ্কারে ততক্ষণে বাসার সবাই রান্নাঘরে এসে হাজির হয়েছে। রান্নাঘরে দীপ্তকে দেখে এবং এক কোনায় বন্যাকে জড়ো সড়ো হয়ে মাথা নিচু করিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্যর যা বোঝার সে বুঝে গিয়েছে। মেয়েটাকে সে অনেকবার বলেছে তার কাছ থেকে যেন কোনো কথা না লুকায়, আর দীপ্তর ব্যাপারে হলে তো কথাই নেই। তীব্র অভিমানে আদিত্য বন্যার থেকে চোখ ঘুরিয়ে নেয়। আদিত্য চোখ সরিয়ে নেওয়া বন্যার দৃষ্টিগোচর হয়। আদিত্য চোখ সরিয়ে নেওয়াতে তার বুকে ছ্যাত করে ওঠে। দিদা সাহেব রাগে কপালে রগ দৃশ্যমান হয়ে গিয়েছে। তিনি দীপ্তর উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন, আমি কি নিজের চোখে ভুল দেখছি? ছি, এই শিক্ষা দিয়েছি আমি তোকে? একটা মেয়ের সম্মানের দাগ লাগাতে গিয়েছিলি। দিদা সাহেব ছাড়া উপস্থিত সবাই চুপ করেই থাকে। দীপ্ত চরিত্র সম্পর্কে তারা জানে, শুধু জানতেন না দিদা সাহেব
ছেলের এতটাও অধপতন তিনি মেনে নিতেই পারছেন না। শীতকাল, নীরবে তার আগমনের বার্তা ছড়িয়ে দিচ্ছে। একটা মোটা কাঁথা মুড়ি দিয়ে পূর্ণা বিছানায় শুয়ে এদিক ওদিক করছে। সেই দিনের ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। দীপ্তর বাবা দিদার সাহেব সেই দিনই দীপ্তকে ত্যায্য পুত্র করেছেন। এরপর দীপ্তর কী হয়েছে বোনা ঠিক জানায়নি। শুনেছিল সে নাকি দেশের বাইরে পাড়ি জমিয়েছে। মুন্না দীর্ঘশ্বাস ফেলে। এই 1 মাসে কিছু না বদলালেও বদলেছে আদিত্য। লোকটা বড্ড বেশি অভিমানী। বোনা স্বীকার করে তার ভুল ছিল। দীপ্ত আদিত্যর মামাতো ভাই, অবশ্য সে তার ভাইয়ের চরিত্র সম্পর্কে জানে, তাই তো বন্যাকে নিজে থেকে ঘটনাটা বলতেই বলেছিল। বোনের উচিত ছিল আদিত্যকে আগেই বলে দেওয়া, কিন্তু তাই বলে আদিত্য তার সামনে মনোবত পালন করবে? গত 1 মাসে আদিত্য রোজ বন্যাকে তার ভার্সিটি থেকে বাসায় পৌঁছে দিয়ে গেছে ঠিকই, কিন্তু মুখে কোনো কথাই বলেনি। বন্যা নিজে থেকে এই কথা বলেও হু হা ছাড়া আর কোনো জবাব পায়নি আদিত্য থেকে। অদিতির বিয়ে শপিংয়ের দিন অদিতি বন্যাকে সাথে নিয়ে গিয়েছিল। পুরোটা সময়ও আদিত্য বন্যার জন্য একটা রা শব্দ পর্যন্ত করেনি। এর জন্যই হয়তো মানুষ বলে দাঁত থাকতেই তাদের মর্যাদা দিতে হয়। বিয়ের পর থেকে সে আদিত্যকে এড়িয়েই চলে এসেছে। আদিত্য তার জীবনে কতটা জায়গা দখল করে নিয়েছে তা সে বুঝতেই পারেনি। আর আজ যখন আদিত্য তাকে এড়িয়ে যাচ্ছে, তখন ঠিকই সে বুঝেছে আদিত্যর গুরুত্ব তার জীবনে ঠিক কতটা। এইসব ভাবতে ভাবতেই বন্যা এক সময় বাড়ি জমায় ঘুমের রাজ্যে। দুপুরের ভাত ঘুমটা বন্যার বেশ ভালোই হয়েছে। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটিয়েনি। মোনা পিটপিট করে চোখ খুলে নিজের পাশে আদিত্যকে বসে থাকতে দেখে। আদিত্য তখন ফোনে কি যেন করছে। মোনা আদিত্যর 1 হাত ধরে হ্যাঁচকে টান দিয়ে নিজের ওপর ফেলায়। হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিলই না আদিত্য। বিদায় হুমড়ি খেয়ে বন্যার উপরে পড়তেই নেয়। বন্যার বালিশের পাশে নিজের 1 হাত রেখে বন্যার উপর সম্পূর্ণ পড়ে যাওয়ার থেকে নিজেকে আটকায়। বন্যা নিজের 2 হাত দিয়ে আদিত্যর গলা জড়িয়ে ধরে। ঠোঁট উল্টে অভিমানী গলায় বলি, আপনি আমার সাথে কথা বলেন না কেন বলুন তো? জানেন না আপনি কথা না বলে আমার ভালো লাগে না? আদিত্য কপাল কুঁচকে বন্যার দিকে তাকায়। বন্যা নিজের ডান হাত দিয়ে আদিত্যর ঠোঁটে স্লাইড করতে করতে বলে, ঠোঁট এত কালো হয়েছে কেন? সিগারেট খান? আদিত্য থমথমে গলায় জবাব দেয়, আগে খেতাম। একটু থেমে আবার বলি, অনেকক্ষণ ঘুমিয়েছ, ওঠো এবার। বন্যা ঠোঁট উল্টে বলে, না উঠবো না, হোটেলেই আপনি গায়েব হয়ে যাবেন। আদিত্য কপট রাগ দেখিয়ে বলে, জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি মেয়ে? বন্যা চোখ গোল গোল করে তাকায়। তার মানে সে আদিত্যকে কল্পনা করেছে, না বরং আদিত্যই তার সামনে? আদিত্যর বুক বরাবর ধাক্কা দিয়ে সরিয়ে বন্যা উঠে বসে। জড়িয়ে জড়িয়ে শ্বাস নেয়। ইস, কি কাণ্ডই সে ঘটিয়ে ফেলেছে! আদিত্যর কর্মকাণ্ড অবাক হয়ে যাচ্ছে বন্যা। লোকটা হুট করেই চলে এসেছে, এখন তো কখনো করে না। তার ওপর উদ্ভর সব কাণ্ড করছে। বিকেলবেলা বন্যা ছাদ থেকে শুকনো কাপড়গুলো নামিয়ে নিয়ে আছে। নিজের ঘরে বিছানার ওপর কাপড়গুলো রেখে একটা একটা করে ভাঁজ করতে শুরু করে। আদিত্য তখন বারান্দা থেকে গটগট করে হেঁটে এসে একদমে বলে, শোনো মেয়ে, তুমি শুধুই আমার। গল্পের শুরুটা যেভাবেই হয়ে থাক, শেষটাই আমি তোমাকেই চাই। অন্য কেউ তোমার উপর ভাগ বসাতে আসলে ফল খুব খারাপ হবে। কথাটুকু বলেই আদিত্য আবার বারান্দায় চলে যায়। মোনা কাপড় ভাঁজ করা শেষে শীতগুলো আলমারিতে তুলে রাখছিল। তখনই উদ্ভট লোকটা বারান্দা থেকে আবার এসে হাজির। মুন্নার সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলে ওঠে, মা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। পরশু অদিতির বিয়ে, কিন্তু বিয়েতে তুমি যাবে না, আমিও যাব না। আদিত্যর এমন কথায় অবাক হয় বোনা। লোকটা নিজের বোনের বিয়েতেই থাকবে না বলছে। সূর্য পশ্চিম আকাশে ধীরে ধীরে মিলিয়েই যাচ্ছে। আদিত্য ঠোঁট উল্টে বিছানায় পা তুলে বসে আছে। তার দৃষ্টি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হতে থাকা বন্যার দিকে। আদিত্য আমতা আমতা করে বলে, বলছিলাম যে জুই তো জায়ানের বোন, তার মানে অবশ্যই বিয়েতে জুই তার পরিবারকে নিয়ে আসবে, তাই না? বন্যার কপাল কুঁচকে আদিত্যর দিকেই তাকায়। তাহলে এই কারণেই লোকটা এমন উদ্ভট ব্যবহার করছে। আদিত্য কি বিয়েতে স্বভাব আসবে বলে পারে বলে এমন করছে? আদিত্য বন্যাকে তাদের বাড়িতেই নামিয়ে দিয়ে কোনো এক কাজে বেরিয়ে যায়। রাত 10টা পেরিয়ে যায়, অথচ আদিত্যর আসার নামই নেই। দিশারি বেগম জোর করে বন্যাকে খাইয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দেন। 10:30টায় পর আদিত্য বাড়ি ফেরে। দিশারি বেগম আদিত্যকে দেখে খেতে বসতে বলেন। ড্রয়িং টেবিলে তখন শুধু আদিত্যর বাবা আনোয়ার সাহেব ছিলেন। আদিত্য চেয়ারে বসে এদিকে ওদিকে তাকিয়ে মায়ের উদ্দেশ্যেই হাঁক ছাড়ে, মা সবাই খেয়েছে? আনোয়ার সাহেব টিটকারি করে বলেন,
আদিত্য আর চোখে বাবার দিকে তাকিয়ে খাওয়ায় মন দেয়। নিশারি বেগম রান্নাঘর থেকে রুটি এনে টেবিলে রাখতে রাখতে বলেন, সবাই খেয়েছে, শুধু তুই আর তোর বাবা বাদে। আনোয়ার সাহেব আবার টিটকারি মেরে বলেন, আদিত্য আনোয়ার সাহেবের দিকে আর চোখে তাকিয়ে টিটকারি সুরে বলে ওঠে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আনোয়ার সাহেব সবে খাওয়া শেষ করে পানির গ্লাসে মুখ দিয়েছিলেন। আদিত্যর এহেন কথায় বেশ বাজেভাবেই বিষম খেলেন তিনি। বন্যা ড্রেসিং টেবিলের সামনে বসেই সাজছে। তার সাজা মানে হলো হালকা লিপস্টিক আর কাজল দেওয়া। তার পরনে লাল শাড়ি। বন্যা তেমন একটা শাড়ি পরেই না, কারণ শাড়ি সামলাতে তাকে হিমশিম খেতে হয়। তবে নিশারি বেগম শাড়িটা তাকে দিয়েছেন অদিতির বেঁধে পরার জন্য, তাই আজ শাড়িটা তাকে পরতেই হলো। লাল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে মোটা কাজল রেখা, ব্যাস এইটুকুই তার সাজ। শ্যামাঙ্গিনী চোখে কাজলের ছোঁয়া তাকে আরও মোহনীয় করে তুলছে। আদিত্য ঘরে এসেই ঢোকে। বোনের বিয়ে বিধায় অনেক দিক তাকেই সামাল দিতে হচ্ছে। আদিত্যর উপস্থিতির এর পেয়ে বন্যা উঠে তার দিকে ফিরে তাকায়। আদিত্য এক দৃষ্টিতেই কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে থাকে। মুখে কিচ্ছু না বললেও মনে মনে বলে, আজ আপনাকে আমার বউ বউ লাগছে বৃষ্টিকন্যা। আদিত্য বন্যার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আলমারি থেকে নিজের পাঞ্জাবি বের করে বন্যার উদ্দেশ্যে বলে, একটু অপেক্ষা করো, আমি আসছি। আদিত্য বাথরুমে ঢুকে যায়। ওদিকে বন্যার ডাক পড়ে। নিশারি বেগম তাকে ডাকছে। বন্যা ঘরের দরজা পর্যন্ত গিয়ে আদিত্যর কণ্ঠস্বর শুনে পিছনে ফিরেই তাকায়। এত দ্রুত সে পাঞ্জাবি পরে বেরিয়ে এসেছে। পাঞ্জাবির বোতামগুলোতে লাগাতে লাগাতে বন্যার দিকে এগিয়ে এসে দাঁড়ায়। তাদের মাঝে দূরত্ব মাত্র 1 হাত। আদিত্য থমথমে গলায় বলে, বলেছিলাম না অপেক্ষা করতে। বন্যা একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, ভালো যখন বেসেছেন একটু বিশ্বাস করে দেখুন না আমাকে। আদিত্য কৌশলে বন্যার কোমর জড়িয়ে ধরেই হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। বন্যা কোনো প্রতিক্রিয়া দেখায়ই না। আদিত্য আফসোসে জড়ানো কণ্ঠে বলে, আমার ভালোবাসা যে তার অতীতেই মত্ত হয়ে আছে। বন্যা ঘোর লাগা দৃষ্টিতে আদিত্যর দিকে তাকায়। আদিত্যর কানের কাছে নিজের মুখ নিয়ে এসে মিহি সুরে বলে, আমি আমার বর্তমানেই মত্ত। আমি আমার উন্মাদ প্রেমিক পুরুষতেই আবদ্ধ। শুধু একটাই অনুরোধ, আমার জীবনের শেষ গল্পটা হয়ে থেকো। কথা দিলাম আমি তোমাতেই বিলীন হব। আদিত্য কি প্রতিক্রিয়া দেখাবে বুঝে উঠতেই পারে না। বহুদিনের আকাঙ্ক্ষিত জিনিসটি অনাকাঙ্ক্ষিত ভাবে পেয়ে গেলে হয়তো মানুষ এমনই প্রতিক্রিয়া দেখাতে ভুলেই যায়। বিয়ে শেষে বিদায়ের পালা। বন্যা তার অতিথির মুখোমুখি হয়। তার সামনে তার অতীত স্বভাবের মুখোমুখি হতে বন্যার ওপর তেমন প্রভাব লক্ষ্য করাই যায় না। তবে স্বভাবের মধ্যে লক্ষ্য করা যায় তারা শুধু মুখোমুখিই হয়, কোনো কথা হয়। হয়তো স্বভাব কিছু বলতো, কিন্তু পরিস্থিতির প্রতিকূলতা নাকি তার বোকামির ফল তার গলা এসেও মুখ দিয়ে বেরোয়ই না। বিদায় শেষে মহিমা বেগম আর মাঝার সাহেব নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরোনোর আগে বন্যার কাছেই গেলেন। মহিমা বেগম স্বাভাবিক গলায় বন্যার উদ্দেশ্যে বললেন, বন্যা, তোকে একটা কথা বলা হয়নি। বন্যা জিজ্ঞাসা দৃষ্টিতে মহিমা বেগমের দিকেই তাকায়। মহিমা বেগম জবাব দেয়, সেদিন তোকে জোর করে বিয়ে দেওয়ার বিষয়টা জায়ানি আমাদের জানিয়েছিল। মুন্না ম্লান হাসে। সে জানতো এরকম কিছু সে শুনবে। জায়ান মানুষটা সেই ছোটবেলা থেকেই বন্যাকে নানাভাবেই সাহায্য করে আসছে। তবে সবটাই লুকিয়ে জায়ানের জন্য নিজের পড়ালেখা চালিয়ে যেতে পেরেছিল। সে ভার্সিটির বুদ্ধির যুদ্ধে অংশ নিতেই পেরেছিল। জুঁইয়ের বিয়ের আগের দিন জায়ান বন্যার গায়ে হাত তুলেছিল, এটাও ঠিক, কিন্তু কারণ জুঁই সুসাইড করবে বলে জায়ানকে ভয় দেখিয়েছিল, আর বন্যা বারবার বিয়েতে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে জায়ান নিজের রাগ কন্ট্রোল করতে পারে না পেরেই বন্যার গায়ে হাত তুলতে ফেলে। যদিও জায়ানের ওপর বন্যার কোনো রাগ নেই। পূর্ণিমার রাত, হয়তো 11টা বা 11:30 বাজে। রাস্তার ধারে সাইড করা বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছেই বন্যা। তার 2 হাতে 2টা আইসক্রিম পেলে বন্যার আর কোনো দিকেই দুনিয়ার হুঁশই থাকে না। হনমিত দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে আদিত্য। ল্যাম্পপোস্টের আলো বন্যার শ্যাম বর্ণ চেহারায় প্রতিফলন করে ধরা দেয় আদিত্যর চোখে। মোহময়ী লাগে বন্যাকে। আদিত্য অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাইছে বন্যাকে, কিন্তু বন্যার সকল মনোযোগ আইসক্রিম দুটোর দিকেই। বন্যা, তোমাকে একটা কথা বলার ছিল। বন্যা তার মনোযোগ আইসক্রিমের দিকে স্থির করে রেখে ছোট্ট করে বলে, আদিত্য আশাহত হয়, আবার বন্যাকে ডাকে, বন্যা। তখনও বন্যার মনোযোগ আইসক্রিমের দিকে। আদিত্য সামান্য বিরক্তও হয়, তবুও মুখে কিচ্ছু বলে না। বন্যা, তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমাকে বিয়ে করে নিজের কাছে
নিয়ে আসিনি? বন্যার ছোট্ট জবাব এই মুহূর্তে আইসক্রিম থেকে নিজের মনোযোগ সরালেই বোধহয় দুনিয়া এদিক ওদিক হয়েই যাবে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করেই গড় করে বলে দেয়, বন্যা, আমাকে 3 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। আমি আগে থেকেই জানতাম আমাকে যেতে হবে, তাই তোমাকে নিজের কাছে নিয়ে আসিনি। আমরা এতদিন যদি একসাথে থাকতাম তাহলে আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হতো, তাই আমি এই দূরত্বটা আমাদের মধ্যে রাখতে চেয়েছিলাম। বন্যার হাত থেকে আইসক্রিম দুটো মাটিতে পড়ে যায়। চুপসে যাওয়া মুখ নিয়ে আদিত্যর পানে তাকিয়ে থাকে সে। আমারও পরানো যাহা চাই, তুমি দাই গো। আমারও পরানো যাহা চাই, তোমায় ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি দাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আর পারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি দাই গো। আমারও পরানো যাহা চাই, আমারও পরানো যাহা চাই। পরে টুকু আর গাওয়াই হলো না। কলিং বেল বাজার শব্দ কানে এলো। মহিমা বেগম ও মাজার সাহেব আজ বাড়িনি। বারান্দা থেকে বের হয়ে বন্যা চললো দরজা খুলতে। আদিত্য দেশের বাইরেই গেছে 3 দিন হলো। বন্যা অনেক করে বলেছিল আদিত্য যেন তাকে একা করে দিয়ে না চলে যায়, কিন্তু আদিত্যর কাছে উপায়ই ছিল না, যেতেই হতো। যাওয়ার আগে বন্যার সাথে একবার দেখাও করে যায়, একবার বিদায় নিয়েও যায়নি। দরজা খুলে বন্যা কাউকে পেল না। দরজা বন্ধ করতে নেবে তখনই চোখে পড়ে দরজার সামনে হঠাৎ তার পায়ের কাছে একটা খাঁচা রাখা, তার ভেতর এক জোড়া শুভ্র রঙের পায়রা ডানা কেটে ব্যস্ত। বন্যা আরেক পলক এদিক ওদিক তাকায়, না কেউ নেই। তাহলে খাঁচাটা এখানে রাখলো কি? বন্যা খাঁচা হাতেই তুলে নেয়, বাসার ভেতর ঢুকেই দরজা আটকিয়ে দেয়। হুট করে খাঁচার নিচ থেকে একটা নীল রঙা কাগজ মেঝেতে পড়ে। বন্যার প্রশ্ন সুযোগ দৃষ্টিতেই তাকায়, খাঁচাটা এক পাশে রেখে ঝুঁকেই কাগজটা হাতে নেয়। পাশে থাকা সোফায় বসে বসেই চিরকুটের ভাঁজ খোলে। নীল রঙা কাগজে কালো কালের অক্ষরে গোটা গোটা অক্ষরে লেখা অভিমানী বৃষ্টিকন্যার জন্য প্রেমিক পুরুষের সামান্য উপহার। বন্যা থাওয়া মেরে বসে আছে। অজান্তে 2 ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ে দাগর দাগর চোখ জোড়া থেকে। পর মুহূর্তে আবার ঠোঁট ফুটিয়ে তোলে ম্লান হাসির রেখা। কি অদ্ভুত তাই না? চোখে জল অথচ মুখে এক টুকরো হাসির রেখা। বৃষ্টিকন্যা আপন মনে বিড়বিড়ায়, বদলা নিচ্ছেন আমার থেকে, পালিয়ে গিয়ে প্রতিশোধ নিচ্ছেন, আপনাকে এড়িয়ে যাওয়ার শাস্তি দিচ্ছেন। বেশ, আপনার শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করলাম, অপেক্ষায় রইলাম আপনার ফিরে আসার অপেক্ষায়। বৃষ্টিকন্যার গলা স্বর করুণ শোনায়, সাময়িক বিরহে না হয় বিলেনই রব, তবুও বিশ্বাস তো আছে।
ফিরবে তো আমার কাছে। আবারও আমি তোমার চোখের ওই গভীর দৃষ্টিতে নিজেকে হারাবো, তোমার ভালোবাসার সাগরে নিজেকে ভাসাবো। শেষ গল্পটাই তুমিই রবে বৃষ্টিকন্যার পাশে। বৃষ্টিকন্যা যে প্রেমিক পুরুষের পথ চেয়ে রয়েছে, জলদি ফিরে এসো। প্রেমিক পুরুষের পলায়নে বৃষ্টিকন্যার রিক্ত শূন্য দিনগুলো কাটতেই থাকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে। প্রেমিক পুরুষও কি বৃষ্টিকন্যার মতোই বিরহের আগুনে পুড়ে 10তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে নিজের চোখের দৃষ্টি স্থির করে রেখেছে সে রূপালী আলো ছড়ানো চাঁদের দিকে। দূর হতে বৃষ্টিকন্যার প্রতিচ্ছবি আঁকছে সে চাঁদের বুকে। এখন শুধু অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। বৃষ্টিকন্যার কাছে ফিরে যাওয়ার অপেক্ষা। একটা সময় আসলে হয়তো সব সম্পর্কে একটু দূরত্ব তৈরি করা দরকার। একে অপরের জীবনে একে অপরের ঠিক কতটা তা তখন টের পাওয়া যায়। 4 বছর পর লন্ডনের একটা মেডিকেল কলেজের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে অদিতি। রোজকার মতো আজও মানুষটা আসতে দেরি করছে। আরও 5 মিনিট অপেক্ষার পর জায়ান গাড়ি নিয়ে অদিতির সামনে এসে থামায়। অদিতি গাল ফুলেই গাড়ির দরজা খুলে ভিতরে বসেই পড়ে। মেয়েটার অভিমানী চেহারা দেখে জায়ান নিঃশব্দেই হাসে। সেই যে কেন সবসময় অদিতিকে নিতে আসতে দেরি করে ফেলে নিজেও বোঝে না। জায়ান আর অদিতি লন্ডনে এসেছে আরও 3 বছর আগে। জায়ান আর তার পরিবারের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করে এসেছে। তার অভিমত লোভী অহংকারী মানুষের সাথে সে এক ছাদের নিচে থাকতেই পারবে না। জায়ান এই কথাটা যখন বলে তার মা জননী চামিনী বেগম উল্টো অদিতিকেই দোষারোপ করতেই শুরু করে। অদিতি নাকি তার ছেলের কান ভাঙিয়েছে। এক পর্যায়ে এসেই জায়ান অদিতিকে নিয়ে বাড়িতেও ছাড়ে, সাথে সম্পর্ক ছিন্ন করে একেবারেই বিদেশেই চলে আসে। এখানে সে একটা প্রাইভেট কোম্পানিতেই চাকরি করে। আর অদিতি মেডিকেল কলেজের স্টুডেন্ট। শাবাব আর জুয়ের ডিভোর্স হয়েছে আরও 2.5 বছর আগে। ডিভোর্সটা করিয়েছিল শাবাবের মা রাজিয়া বেগম। রাজিয়া বেগম নিজের চোখের সামনে ছেলের জীবন ধ্বংস হয়ে যাওয়া মেনে নিতেই পারছিলেন না। ভেবেছিলেন ছেলের ডিভোর্সটা করিয়ে দিয়ে আবার বিয়ে দেবেন। কিন্তু ডিভোর্স হলেও শাবাব দ্বিতীয়বার বিয়ে করতেই পারেনি। শাবাব দ্বিতীয় বিয়ের ব্যাপারে সরাসরি নাকচ করে দিয়েছে। রাজিয়া বেগম এবার আর ছেলেকে চোরই করেনি। একবার জোর করে বিয়ে দিয়ে দেখেছেন তার পরিণাম কেমন। রূপের পূজারী হওয়ার ফল তিনি পেয়েছেন। উল্টো পুরো দুনিয়া গেলেও এটা সত্য যে শাবাব অন্যকেই ভালোবাসে। ভালোবাসা বলেই হয়তো জয়কে কোনোদিন স্ত্রী সম্পূর্ণ অধিকার সে দিতেই পারেনি। ভালোবাসে বলেই হয়তো দ্বিতীয়বার বিয়ে করতে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে জয় ডিভোর্সের ব্যাপারে দ্বিমত করেনি। রাজিয়া বেগম তাকে ডিভোর্স দিতে বলে সে এক বাক্যেই রাজি হয়ে যায়, কারণ ততদিনেই সে বিদেশি বড়লোক এক লোকের সঙ্গে পরকীয়ায় মেতেই উঠেছিল। বারেক সাহেব আর জামিনী বেগমও বিষয়টা জানতেন। লোভের বশে জুয়ের প্রেমিকের প্ররোচনায় তারা 3 জন দেশের সব সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে পা দিয়েছিলেন বিদেশের মাটিতে। কিন্তু ওই যে লোভে বা পাপে মৃত্যু। জুয়ের প্রেমিক সে তো মানব পাচার চক্রের সাথেই জড়িত। জুইকে একেবারের জন্য নিজের হাতের মুঠোয় নিয়ে নাচিয়ে জুইকে আর তার বাবা মাকে পাচার করে দেয়। জুই, বারেক সাহেব আর জামিনী বেগম কোনো রকমে প্রাণী বাঁচিয়ে ফিরে আসতে পেরেছিল ঠিকই, কিন্তু দেশের মাটিতে কে পড়ে বাঁচার মতো না বাকি ছিল অর্থ, না ছিল জমি জমা। যে টাকার লোভের বসে তারা একের পর এক অন্যায় করে গিয়েছেন, সেই লোভই তাদের নিঃস্ব করে দিয়েছে। মাস গেলে জায়ান এককালীন কিছু টাকা পাঠিয়ে দেয়। যতই হোক নিজের বাবা মা বোনকে তো আর ফেলে দিতে পারে না। খেয়ে পড়ে অন্তত বাঁচিয়ে রাখা ছেলে হিসেবে তার কর্তব্য। বারেক সাহেব আর জামিনী বেগম বন্যার দ্বারে গিয়েছিল ঠিকই তাদের কৃতকর্মের ক্ষমা চাইতে, তবে ক্ষমা চাওয়াটাই আসল উদ্দেশ্য ছিল নাকি? ক্ষমা চাওয়ার বাহানায় কিছু অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়া, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বন্যা সেদিন সরাসরি তাদের জানিয়ে দিয়েছিল, আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করব না, তবে তোমাদের ক্ষতিও আমি চাই না। যতই হোক তোমাদের জন্যই আমি আমার সুখের সন্ধান পেয়েছি। তোমাদের কর্মের শাস্তি পরকালে উপরওয়ালাই তোমাদের দেবে, আর থাকে ইহকালে তোমাদের ক্ষমা করার কথা। তাহলে বলবো, বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকটা উপহার হিসেবে পাওয়া। মানুষের পার্থিব কর্মের ফল মানুষ কোনো না কোনোভাবে পৃথিবীতে পেয়েই যায়। আর থাকে পরপারের কথা। উপরওয়ালার বিচার কর্মও তো অতি সূক্ষ্ম, পাপের শাস্তি থেকে রেহাই পাওয়া সম্ভব না। প্রকৃতিতে তখন বর্ষাকাল বিরাজ করছে। আকাশে কাজল কালো মেঘের আনাগোনা, হুটহাট জলের বর্ষণ। তেমনই এক বৃষ্টি মুখর রাত। রাতের আধারের কারণে কাজল কালো মেঘগুলোর আলাদা অস্তিত্ব চোখে ধরায় পড়ে না। আকাশ তখন জলের বর্ষণে ধরণীতে ভিজিয়ে দিতেই মত্ত। আর বৃষ্টিকন্যা
সে যে বৃষ্টি বিলাসেই মত্ত। পরনের লাল শাড়িটা ভিজে তার গায়ের সাথে লেপটেই আছে। মুক্ত ধানের মতো জল কোনা তার চেহারায় লেগে রয়েছে। ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে 2 হাত মিলিয়ে বৃষ্টির ফোঁটা নিজের গায়ে মাখতেই সে ব্যস্ত। রাত 9:30। আদিত্য ছোট্ট অব্রুকে কোলে নিয়ে বেডরুমে ঢোকে। ছেলেটা একদম তার নেওয়াটা। ঘুম থেকে উঠেও তার বাবাকেই যায়, রাতে ঘুমাতে গেলেও তার বাবাকেই যায়। এতক্ষণ আদিত্য ড্রয়িং রুম আর ডাইনিং রুম জুড়ে পায়চারি করতে করতে অব্রুকে ঘুম পাড়াচ্ছিল। রুমে ঢুকে বারান্দায় ঢোকার দরজায় হঠাৎ থাই গ্লাসের সামনে পর্দা দেওয়া দেখে খটকা লাগে আদিত্যর। অব্রুকে কোলে নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। পর্দাটা একদিকে সরিয়ে দেয়। তখনই চোখে পড়ে বৃষ্টি বিলাসী মত্ত বৃষ্টি কন্যার দিকে। আদিত্য দীর্ঘশ্বাস ফেলে আর বলে, এই রাত বিরাতে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হবে। নির্ঘাত কাল সকাল হতে না হতেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে জ্বরের ঘোরে কাঁপাকাঁপি শুরু করবে। আদিত্য কপট রাগ দেখাবে। বৃষ্টি কন্যা গাল ফুলিয়ে বলবে, বকাবকি না করে আসো তো, আমাকে জড়িয়ে ধরে রাখবে। দেখবে আমার জ্বর লেজ গুটিয়ে পালিয়েছে। আদিত্য সেও তাই করবে। অফিসে যাওয়া বাদ দিয়ে তার বৃষ্টি কন্যাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে, নয়তো জল পট্টি দেবে। অব্রকে বিছানায় শুইয়ে দিয়ে 2 পাশে 2টা বালিশ দিয়ে দেয় আদিত্য। পা বাড়ায় বারান্দার দিকে। বৃষ্টির পানিতে আদিত্যর ফিনফিনিয়ে পাতলা শুভ্র রঙের শার্টটা গায়ের সাথে লিপটে যায়। বন্যা তখন আদিত্যের উপস্থিতি টেরই পায়নি। তাদের মধ্যকার দূরত্ব যখন 1 হাত থেকেও কমে যায়, তখন বন্যা নাকে আসে চির পরিচিত ঘ্রাণ। পিছন ফিরতেই আদিত্য কৌশলে বন্যার কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। বৃষ্টিকন্যার কানের কাছেই নিজের মুখ এগিয়ে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, আমার বৃষ্টিকন্যার ভালো লাগা বলবো না, ভালোবাসি এটাও বলবো না। সেটা না হয় হৃদয় দিয়ে অনুভব করে নাও। জীবনের শুরু যেমনই হোক, শেষ গল্পটা শুধুই তুমি।